লোবান, তুমি তো অনেক কিছু খেতে চাও অনেক সময় জার্নিতে, তাই না? আজকে তোমার জন্য মানে অনেক বিশেষ কিছু আমি বরাদ্দ করি। এই যে ট্রাক ট্রাক খাবার না? একদম, মানে এই যে এক ট্রাক শসা, এক ট্রাক গাজর, এক ট্রাক সবজি। কারণ বাজারের যে মানুষরা দেখেনি যে এত ট্রাক ট্রাক তরকারি আসে, তারা কিন্তু বিশ্বাসও করতে পারে না। এই আমরা প্রতি রাতেই কিন্তু দেখি। কারণ বাজারের সিনারিও ভিন্ন, মানে রাতের বেলা জ্যাম বাড়ে। এখন হচ্ছে এমন অবস্থা, আমাদের অফিসের গাড়ি বের করতে সমস্যা হয়ে যাচ্ছে ড্রাইভারের, এত ট্রাকের চিপা চাপা দিয়ে। তো যাই হোক, আমি আর লোবান অপেক্ষা করছি একটু মেইন রাস্তার এই পাশে। যদি চা কিন্তু আমি খাওয়াইছি রাসেলের দোকানে। ওকে লোবান, মনে থাকবে মনে থাকবে। কিন্তু এর আগে যে কত জার্নিতে আমি খাওয়ালাম, যা মানুষ ভুলে যায় আর কি। যাই হোক, দেখি ড্রাইভার না ভুললেই হলো। আমরা রওনা দিই। এখান থেকে আমরা লেট, দেখো কতক্ষণে বেরোতে পারি এখান থেকে। এখান থেকে আমরা এবার কাওলা চলে যাব গাড়িটা পেলেই। কারওয়ান বাজার থেকে গাড়ি করে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই কাওলা এলাকায়। যাক লোবান, কারওয়ান বাজারের জ্যামের পর কিন্তু আর তেমন একটা জ্যাম পড়ে না, মোটামুটি খুব ফ্রিতে চলে আসছে। যাই হোক, আরেকটু কষ্ট করতে হবে আমাদের, মনে হয় 1-2 মিনিট হাঁটতে হবে, তাই না? যেই জায়গাটাতে বসার কথা, আর 1-2 মিনিট রেল লাইনটা পার হতে হবে। ওকে, তো চলো লেটস গো, আমরা জাস্ট 2 মিনিটের মাঝেই পৌঁছে যাচ্ছি। চলো। ফাইনালি আমরা আমাদের সেটে পৌঁছাই গেছি বলতে পারি, এবং এভরিথিং ইজ রেডি। আমরা জাস্ট শুরু করব মাত্র। এবং একটু বলে রাখি আপনাদেরকে, আজকের পর্বটা কিন্তু একটু বিশেষ। ঠিক রাত 12টার পরেই সেই স্পেশাল জিনিসটা আপনাদের সামনে আসবে। ট্যারোট কার্ড নিয়ে যাদের খুব আগ্রহ দেখিয়েছেন এতদিন, তারা ট্যারোট কার্ড নিয়ে অনেক কিছুই আজকে শুনতে পাবেন। শুধু বলবো যে অপেক্ষা করুন, পুরো পর্ব জুড়ে অপেক্ষা করুন, অসাধারণ কিছু অপেক্ষা করছে। আর এই মুহূর্তে যারা অপেক্ষা করছে, আমরা তাদের কাছে চলে যেতে চাই। তবে আজকের যে গেস্ট আছে তাদের নাম নিয়ে অনেকেরই কনফিউশন হতে পারে, কারণ দুজনেরই একই নাম আজকের গেস্টদের। এই কনফিউশনটা দূর করার জন্য আগেই আমি সবাইকে ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক, আমরা অফিসিয়ালি ওদের নাম জেনে শুরু করছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সজীব ইসলাম। আচ্ছা সজীব ভাই, কোথায় থাকেন আপনি? আমি টাঙ্গাইল মির্জাপুর। ওকে, সেই শুধু টাঙ্গাইল থেকে সজীব ভাই আমাদের জার্নিতে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে শুরুতেই। সো আমরা কি ঘটনা শুরু করতে পারি? হ্যাঁ, আজকে থেকে 16 বছর আগের কথা। আমরা তখন কোনাবাড়ি থাকতাম। তো হঠাৎ একদিন শুনলাম আমাদের নানুর বাড়িতে আমার নানুর ঘরটা পুড়ে গেছে। আমার নানু আমাদের সবাই পরে নতুন করে ঘর পরে সবাই দাওয়াত দিছিল। আমার আব্বু একটু বিজি ছিল, তা আমরা 2 ভাই আর আম্মু আমরাই গেছি। তো যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। নানুর বাড়ি যাইতে যে রাস্তাটা, একটাই রাস্তা, ওই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা নাই। ডান সাইডে বিশাল বড় এক গোরস্থান, একটা দেয়াল করা আছে মাজা পর্যন্ত। গোরস্থানের সামনে একটা ঈদ ময়দান। সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে দেবো এই একটা অবস্থায়। তো যাই হোক, আমরা অনেক ভয়ে ভয়ে গেছি। তো নানুর বাড়ি যাওয়ার পরে দেখি যে আমাদের আরো খালারা আছে, মামারা আছে, সবাই চলে আসছে। আমরা সবাই খুব আনন্দ করতেছি। তারপরের দিনের ঘটনা, তো নানু অনেক ধরনের পিঠা বানাচ্ছে। তোমাদের নানু বাড়িতে ওই ঘরটার একটু লম্বলম্বি ঘর ছিল, তো ওখানে খের দিয়া উপরে বিছনা ফেলাইছিল যাতে একটু গরম লাগে শীতের দিন। তো আমি ল্যাপ মোড় দিয়ে শুয়ে পড়ছি, মানে বেশ রাত হয়ে গেছে, সবাই শুয়ে পড়ছে, আমার ডাক দেয় নাই। তো সবাই শীতের জন্য মোড় দিয়ে শুইছে, মানে মাথা ডেকে শুইছে, আর আমি একাই মাথাটা খুলে শুইছি। তো আমার মাথায় এইরকম ভাবে একটা মাথায় হাত দিছে, আমি ভাবছি নানু। তো আমি সাথে সাথে কোনো সংকট মনে না করে মাথা সরাসরি উপর দিকে উঠাইছি। তো উপরে উঠায় দেখি যে আমার মাথা থেকে 1 বিঘা উপরে হাতটা একদম স্লো ভাবে হাতটা তুলতেছে, চুলগুলা পানির মতো ভাসতেছে উপরের দিকে, সম্পূর্ণ চুলি পানির মতো ভাসতেছে। চোখ দুটা আমরা যে কয়েল যেরকম পেঁচানো পেঁচানো এরকম প্রচুর পরিমাণ স্পিডে ঘুরতেছে, মানে মনিটা নাই, ভয়ঙ্কর একটা আকৃতি। সে এক হাত পরে, নানি না ওটা? না, নানি না, উনি এক হাত পরে ভেসে আছে। তো এমন ভাবে ভেসে আছে মনে হচ্ছে পানিতে ভাসতেছে এরকম। তো আমি ওটা দেখার সাথে সাথে মানে প্রচুর ভয়ে আমি ল্যাপের তলে ঢুকে গেছি। শুধু কি জাস্ট 2 হাত দিয়ে আপনার মাথাতেই হাত দিয়েছিল? আর তো কিছু আর কিচ্ছু করে নাই। আচ্ছা, শুধু আমার ঘুমটা ভাঙাইছে। তো আমি ল্যাপের তলে ঢুকে গেছি। ঢোকার পরে আমার আম্মু আবার আমার মাথায় হাত দিছে। তো আমি তখন আরো ভয় পাইছি, যে ভাবছি হয়তো ল্যাপের তলে হাত দিছে। যখন আমি হাতটা দেখছি তখন দিয়ে আমার আম্মার হাত, আমি হাত দিয়ে দেখছি যে হাতটা। তো আমি পরে আবার ভাবলাম যে ও আমার মাথায় হাত দিল, তা আমি দেখি এখনো বসে আছে কিনা। তো আমি ল্যাপটা হালকা একটু উঁচা করছি, উঁচা করে দেখি নাই। তো যখন দেখলাম যে নাই, তখন একটু সাহস হলো যে দেখি মাচায় আছে কিনা। তো মাচার তলে টলে সব দেখছি, দেখি কিছু নাই। তো আমি পরের দিন সকালে আমি সবাই বললাম
মানে কেউ বিশ্বাসই করতে চায় না। নানু যদিও বা বিশ্বাস করে, কথাটা এড়াই দিছে। তো তারপরে দিন রাত্রে তখন সেই দিনে আবার খাট মাঠ সব আনছে রুমে। তো ওই রুমে আমি, নানু আর আমার বড় ভাই 3 জনই শুয়েছি। তো আমাদের ওই বাড়িতে 3টা ছাগল ছানা ছিল, আমার নানুর ওই মাচার তলে বেঁধে রাখছে। দরজাটা একটু ভাঙা ভাঙা টাইপের ছিল, কেউ যদি জোরে কিল দেয় দরজা ভেঙে যাবে। তো পুরান দরজাটাই লাগানো হয়েছে নতুন ঘরে। তো আমার মাঝারিতে আবার ঘুম ভেঙে গেছে। হঠাৎ করে দেখতেছি যে দরজার বাইরে থেকে 3টা ছাগল ডাকতেছে, মানে বোঝাচ্ছে যে আমি বাইরে চলে আসছি, আমার নিয়ে যাও ঘরে, এইরকম কিছু একটা। তো আমি শুনতেছি, আর কেউ শুনতেছে কিনা আমি জানি না, আমার মনে মনে বলতেছি কি ব্যাপার, এইভাবে ছাগল ডাকতেছে, কেউ কি শুনে না নাকি? আর নানু তখন উঠে বসে পড়ছে। আমি তখন একটু ভয়ই পাইছি যে এই অবস্থায় ঘরে ভিতরে ছাগল বাঁধা, বাইরে ছাগল ডাকতেছে, নানু যদি বাইরে যায়, যদি ক্ষতি হয়ে যায়। আবার দেখলাম নানু আবার শুয়েও পড়ছে। পরে বাইরে যায় না, উনি আর বাইরে যায় না। তো আমার তো শরীর ঘাইমে পানি পড়তেছে, বালিশ টালিশ ভিজে গেছে, এত ভয় পাইতেছি আমি। তো যখন নানু শুয়ে পড়ছে তখন আবার ওই ছাগল ছানার ডাক বন্ধ। তখন আরেকটা স্টাইল শুরু করছে, চালের মধ্যে বড় বড় ইট ঢেলাইতেছে, যে মনে হচ্ছে যে চালটা মানে ভাঙে নিচে পড়ে যাবে। মানে আমাদের রুম যখন কিছু হইলো না, তখন আমার মেজু মামার রুমে গেছে। আমি শুনতেছি যে ওই রুমে এরকম টিনের মধ্যে ঢেল দিতেছে। মানে বাড়িতে যতগুলা ঘর আছে প্রত্যেকটা ঘরে এরকম একটা একটা করে ঢেল দিছে। যখন দেখছে ঢেলেও আর কাজ হইলো না, তখন সে মনে করেন দরজার মধ্যে ধাম ধাম করে বাড়ি। শুধু আমি যে শুনতেছি, আরো কেউ শুনতেছে কিনা এটা তো আর আমি কাউকে জিজ্ঞাই না। তো এরকম ভয় পাচ্ছি। এরকম হঠাৎ ছাগলের ডাক শুনে যেমন আপনার নানি ঘুম থেকে উঠে একবার বাইরে যেতে চেয়েছিল, ওগুলা শুনে কি কোনো কিছু প্রতিক্রিয়া? না, উনি আর উঠেও নাই, নড়াও দেয় নাই। আচ্ছা। তো যাই হোক, আজান দেওয়ার সাথে সাথে তখন আমি একটু হাত ছাড়ছি। তখন মনে হলো আমি হাত পা একদম ছেড়ে দিয়ে ঘুমাইছি। ওইটাই পরের দিন হচ্ছে রোজার ফার্স্ট ডে। তখন মানে ফার্স্ট আজকে রোজা, বাচ্চা কাচ্চা দিয়ে সবাই উঠছে। তো আমি এরকম দরজার সামনাসামনি উঠছি, মানে দরজাটা এমন ভাবে যে বাইরে দিয়ে কিছু গেলেও দেখা যায়। একদম সাদা ধকধকায় অনেক বড় লম্বা একটা গরু স্লো ভাবে আমার দরজার সামনে দিয়ে চলে গেল। আমি দেখলাম তো আমাদের বাড়িটা অনেক লম্বা, শরিক আছে 3টা, তো এক সিরিয়ালে করাতে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত জুড়ে দৌড়ে গেলেও 1 মিনিট 2 মিনিট সময় লাগবে। আমি সাথে সাথে তাকে দেখি গরুটা নাই। তো আমি একটু অবাকই হয়ে গেলাম যে এখানে দৌড়ে গেলেও দেখা যায়, আর এটা এত অস্তে গেছে এটা আমরা দেখতে পাইলাম না। তো আমি আমার আম্মারে বললাম, মা এই যে কার জানি গরু গেল এই মাত্র। তাম্মাকে এখন কোথায় গরু আইব? নানুরে বললাম যে নানু বিশ্বাস করে এই মাত্র একটা গরু গেল। আমি সবাই সিরিয়াসলি বললাম যে না আমি দেখছি একটা গরু। বলে যে না কোনো গরু টরু নাই। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া শেষ, শুয়ে পড়ছি। তো হঠাৎ করে চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে আমার পিছন বাড়ি থেকে। তো আমরা সবাই দৌড়ে গেলাম ওই বাড়িতে, যাই দেখি যে মামা অজ্ঞানে পড়ে গেছে। তো ওনার মাথায় পানি টানি ঢাললো, পরে জ্ঞান ফেরা পর গেল কি হয়েছে রে? কয় আর বলো না, আমার গরুটা আমার দরজার সামনে দিয়ে হাইটে চলে যাচ্ছে, হয়তো চকের দিকে চলে যাবে রাত্রিবেলায়। তো আমি গরুর যত যাই ঠিক অতটুক ব্যবধানই থাকি। আমি গরু ধরতে গেলে চলে যায় আমার নিয়ে চকের শেষে একটা নদী, আর চকের মাঝখানে একটা গাছ আছে। তো মামা ওই জনই মানে বুঝতেছে যে আমার নিয়ে ও গাছের ওদিকে চলে যাচ্ছে, তারপরে তো নদী। তো অনেক দুজন চলে গেছে, তখন মনে করেন যে আমার মামা হুদিস আইছে যে কিরে আমি এদিক যাচ্ছি গিয়ে। পরে মামা বুঝতে পারে পিছন দিক হয়ে দৌড়। তখন ও পিছন থেকে কি জানি একটা বলে উঠছে যে আজকে বাইচে গেলি তুই। মামা আরো ভয় পেয়ে গেছে। তো দৌড় দিয়ে বাড়িতে আসছে, আইসা নিয়ে মনে করেন হাফ সাইডে পরে বলে যে দেখি আমার গরুটা আছে নাকি। তখন যখন দেখছে গোয়াল ঘরে উঠে গরু আছে, তখন ওই গোয়াল ঘরে গরু দেখে অজ্ঞানে পড়ে গেছে। তখন চিল্লা বলা শুরু গেছে হায় এই সেই। তখন আমরা সবাই গেলাম, মামা তখন বললো এই অবস্থা। তো আমি আবার পরের দিন আবার রাত্রিবেলায় নানুর বললাম যে নানু আজকে আমার মামা তো ভাইদের সাথে ঘুমাই গিয়া। তো আমার মামা তো ভাই আবার ওই যে ঘরের সাথে যে একটা করে ঘরের মতো রাখে আর কি, জানালার দরজা কিছুই নাই, একদম খোলা, খের দিয়ে বানায় ঘর। তো ওই ঘরে আমি যে শুয়েছি তার পিছনে আবার একটু পুকুরের মতো আছে, একটা আম গাছ আছে, অনেক পুরোনো আম গাছ। তো ঠিক আমার মনে হচ্ছে যে আমার মাথার বুগালে কেউ আসে, আবার দরজাতে বাইরে আবার দৌড়ে চলে যায়, দৌড়ে আবার দরজাতে ঢুকে আমার মাথার বুগালে আসে, আবার দৌড়ে চলে যায়। মানে আমি টের পাচ্ছি যে কেউ আসতেছে আর যাচ্ছে। তো আমি আমার মামাতো বাইরে আবার এইভাবে হাত জড়াই ধরে দিয়েছি যে আমার ভয় লাগতেছে। তো এইরকম চলতে থাকলো কেউ ঘরটা ধরে এইভাবে ঝাঁকাচ্ছে, পুরো ঘর ঝুমঝুম করতেছে। আর উপরে আম গাছ, তো আবার কেউ আম গাছের মধ্যে উঠা নিয়ে আবার লাফাচ্ছে। সারাটা রাত এরকম করতে থাকলো। হয়তো আপনার ওই খের পালার মধ্যে যেন লাফালাফি করতেছে, গাছের উপরে আমার ঘর ধরে ঠেলতেছে, চিল্লাপাল্লা করতেছে, এরকম নানান ধরনের ঘটনা। আমি আবার চিন্তা করতেছি আমার মামা তো ভাই শুনে না নাকি। তো যাই হোক, পরে আবার আজান দিচ্ছে, সব ঠান্ডা, তখন আবার একটু রিল্যাক্সে ঘুমাইছি। এটাও আমি সকালে সবাই বলছি যে এই ঘটনা হয়েছে আমার সাথে। আমার সাথে কিন্তু এখানে যতদিন ধরে আইছি প্রতিদিন একটা না একটা ঘটনা ঘটতেছে। তো আমার নানু বললো যে না এরকম কিছু না, এর তোর মনের ভুল। পরে বললাম তাহলে চলে যাই। আমার 1 মাসের ছুটি প্রায় এরকম শেষ। তখন ওখান থেকে আমি আমার দাদার বাড়ি চলে আসলাম। আমার দাদু ছিল তখন, আমার বড় দাদু ছিল, উনি জীবিত ছিল, এখন মারা গেছে। তো আমি দাদুর সাথে ঘুমাইতাম। তো মাঝরাইতে আমি দাদুর বললাম দাদা আমার প্রস্তাব করতে যাবো, তুমি আমার সাথে উঠো। তো আমার সাথে উঠছে। আমাদের বাড়িটি এমনিতে একটু জঙ্গল, তো একটু বাজার আমার দাদা খবর দিচ্ছে, এমনি ভয় লাগে। তো পিছন সাইডে প্রস্তাব করতে গেছি। তো প্রস্তাব করে আমি আসবো, হঠাৎ করে দেখি আমার আম্মা আব্বা যে ঘরে থাকে ওই ঘরে চালের উপরে পানির মতো কালার, মনে হচ্ছে যে পানি পুকুর থেকে উঠাইছে
একটা মানুষ আকৃতি, সেটা ওই বিলাই যেভাবে হাঁটে এই 2 পা আর 2 হাত দিয়ে ওই চালের উপর হাঁটতেছে, কিন্তু সাইজটা মানুষের মতো, সেম মানুষের মতো, চোখ মুখ কিচ্ছু নাই, মানে শুধুমাত্র একটা মানুষের মতো আকৃতি ও চালের উপর হাঁটতেছে। 2 পাও চালের উপরে দিয়ে, হাত 2টা বিলাইয়ের মধ্যে করে দিয়ে এই মাথা থেকে ওই মাথায় যাচ্ছে, ওই মাথা থেকে এই মাথায় আসছে। আমি আমার দাদুকে বলি, দাদু ওই দেখো ওটা কি, আঙ্গুল দিয়ে দেখছি ওই দেখো। তো দাদু বলে যাই চল রুমে চল, তাতে চল। তো তারপরে ওখান থেকেই শুরু হইলো, মনে করেন যে আমি আর ঘুমাইতে পারি না কোনো রাত্রে, এখন পর্যন্ত মনে করেন যে কোনো কিছু দেখলেই আমার ভয় লাগে। মানে ওই ভয় এখনো আপনার মাঝে আছে? হ্যাঁ, আমি কোনোদিনও একা শুতে পারি না। আমার আব্বা মামা যদিও পাশে নিয়ে ঘুমায়, আমার মনে হয় যে কেউ এসে মনে করেন যে আমার বলতেছে আসসালামু আলাইকুম। 2-3 বছর আগে কথা, আমার আম্মু আব্বু আমরা সবাই এক রুমে থাকতাম, ভয় পাই। আমি নিচে থাকতাম, আব্বা আম্মু উপরে থাকতো। তো নিচে বিছনা ফেলাইছি, আমি শুয়ে রয়েছি মাঝরাতের দিকে, হঠাৎ করে শৈল মইল কিছু নাই, খালি একটা মাথা খাটের তল দিয়ে আমার মুখের বুগালে আসছে, অনেক মোটা সুরে বলতেছে আসসালামু আলাইকুম। তা আমি ওয়ালাইকুম আসসালাম করবার আর আমার কোনো শব্দ নেই। আমার কি মানে ঘুমের মধ্যে দেখছেন নাকি সরাসরি? সরাসরিও না, ঘুমের মধ্যে এরকম আসছে। হ্যাঁ, সালাম দিছে, আমি সালামের উত্তর দেওয়ার পরে আর আমি মানে কোনো কথা বলতে পারতেছি না, শরীরের শক্তি নাই। তখন আমি একদম পাথরের মতো হয়ে গেছি। তখন নাকি আমি অনেক চিল্লাপাল্লা করছি, অনেক লাফালাফি করছি, যতটুক শুনলাম আর কি। আমার আব্বা আম্মা আমার ডাক দেওয়ার পরে বললো কিরে তুই এরকম চিল্লাই লিখে, মনে হইতেছে যে আমার কেউ যাইতে ধরছে, আমার মেরে ফেলবে, আমার দুম বন্ধ হয়ে গেছে এরকম। তো এরকম মাঝে মাঝেই হয় আমার। ওর পরে থেকে আমার প্রচুর পরিমাণ ভয় এখন পর্যন্ত কাজ করে। স্বাভাবিক, মানে এরকম হলে তো ভয় মনের মধ্যে গেঁথে যাওয়ারই কথা। যাই হোক, আমরা দোয়া করি আপনি যেন এই ভয় থেকে আসলে বের হয়ে আসতে পারেন। আমি যেটা পার্সোনালি বিলিভ করি, নিজের মাইন্ড থেকে এই চিন্তা ভাবনাটাকে যত দূর সম্ভব একটু দূরে সরিয়ে রাখতে হবে, তাহলেই হয়তোবা আপনি এটা থেকে কিছুটা রিলিফ পেতে পারেন। এনিওয়েজ, আপনার কাছে আরো কিছু ঘটনা মনে হয় আছে? অফিস কথা আমার বাড়ি থেকেই মাঝখানে কিছুদিন আমরা যেটা শুনতে যাচ্ছি এটা হচ্ছে আপনার দ্বিতীয় এক্সপেরিয়েন্স। হ্যাঁ, দ্বিতীয় এক্সপেরিয়েন্স। তো বাড়িতে থেকে ডিউটি করতাম সাইকেল চালিয়ে, প্রায় 8-9 কিলোমিটার রাস্তা আমার সাইকেল চালিয়ে যেতে হইতো। তো একদিন আমার আসতে লেট হয়েছে, রাত্রি 10টা এরকম বেজে গেছে। গ্রামের রাস্তা একদম অন্ধকার, আর কুয়াশা তো রাস্তা কিছু দেখাই যায় না। তো আমার হাতে একটা আপনার ছোট একটা এলইডি লাইট ছিল, ওইটার আলো যতটুকু দেখা যেত। আমি যাচ্ছি, হঠাৎ করে আমাদের ওখানে একটা বাজার আছে, ওই বাজার থেকে একটু সামনে যাই, হঠাৎ করে আমার লাইটটা মারার পরে দেখি একটা মেয়ে হেঁটে যাচ্ছে, স্লো মোশনে হেঁটে যাচ্ছে। পিছন থেকে এত সুন্দর লাগতেছে মেয়েটারে, মনে হয় যে জিগাই বা আপনি কই যাবেন এরকম কিছু মানে আকর্ষণ হচ্ছে, টানতেছে। তো আমি ওগুলা ভাবতে 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 আমি ব্রিজ পর্যন্ত গেছি। ব্রিজ পর্যন্ত জানা গেলাম যে না, এটা মানুষের কাজ না, এটা আমার খালি সাইকেলটা চালে আমি ব্রিজের মাথায় গেছি, আর পিছনে লাইটটা ধরতেই দেখি মেয়েটা নেই। তো মেয়েটা নাই কোথাও নেই। 4 সাইডে ক্ষেত, একটা বাড়ি আছে, নতুন করছে বাড়িটা, তো ওখানে কোনো লোকজন ওঠার কথাও না। তারপরেও ভাবলাম যে হয়তো বাড়িটা দেখতে আসছে, এরকম কিছু বাড়িতে ঢুকছে। কিন্তু ওই সময়ের মধ্যে কি ওই বাড়িতে যাওয়া পসিবল? না, সেটা অতটা পসিবল না, কারণ দরজাটা তো অল টাইম দেখছে তালা মারা থাকে, নতুন বিল্ডিং করছে, তো ওই চকের মধ্যে মাটি ফেলে নতুন বিল্ডিং করছে। তারপরে মনের মধ্যে আপনি নিজেকে বুঝালেন যে ওখানে গেছে। তো যাই হোক, তো আমার সাইকেলটা অনেক জ্যাম। তো হঠাৎ করে সেই ব্রিজ থেকে যখন আমি মানে সাইকেলটা খালি নামাইলাম, নামানোর যে চলাটা এতটা রানিং হয়ে গেছে, তখন আমার একটা প্যাডেল দিলে মনে হয় যে আমার বিষাদ চলে যায়, আরো বেশি চলে যায়, মানে আমার প্যাডেল দেওয়াই লাগতেছে, শরীর একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। এরকম প্রায় 40 মিনিটের মতো সাইকেল এরকম প্রায় মনে হলো যে কেউ আমার পিছন দিকে ঠেলে আমার নিয়ে যাচ্ছে, ওরাই নিয়ে যাচ্ছে, এরকম একটা ধারণা। আমাদের বাড়ির প্রায় কুমের পার ওখানে বড় একটা বট গাছ আছে, বট গাছের ওখানে আমাদের আরেকটা বড় একটা ব্রিজ আছে। যখন আমি ওই ব্রিজের উপরে উঠে গেছি, তারপরে হঠাৎ করে আমার সাইকেলটা আবার হার্ড হয়ে গেছে। তো হার্ড হয়ে গেছে, তখন ওই আগের মতো আর মানে সাইকেল প্যাডেল দিয়ে দিতে পায়ে ব্যথা হয়ে যায়। তো যাই হোক, তখন ওখান থেকে আবার বাড়িতে গেলাম। পরের দিন ঠিক একই ভাবে ওই মেয়েটারে আবারও দেখছি। তখন মনের মধ্যে একটা খটকা লাগলো যে না, আবার সেই একই ড্রেস পরে ওকে দুপুরে গোসল করে না, কিভাবে হাঁটে, ওকে পাগল নাকি, মানে এরকম অনেক কিছু ভাবার পরে যাক সেদিন ও আর দাঁড়ায় নেই। তো মেয়েটার দেখার পর আবার যখন ওই ব্রিজ উঠছি, তখন আমার সাইকেল আবার সেই আগের মতো রানিং হয়ে গেছে। তখন একটু ভয় পাইছি, আমি সাইকেলের পিছনে একটু পর পরে হাত দিই যে কিছু আছে কিনা দেখি। সাইকেল চালাচ্ছি হঠাৎ করে মানে একটা কালো ছায়ার মতো এসে আমার মুখের উপর দিয়ে, মানে মনে হবে যে আমার মুখে লেগে যাবে, মানে সাথে সাথে তখন মাথাটা সরাই দেওয়াতে ওটা আমার মাথার সাইডে চলে গেছে। তখন আর আমার সাইকেল চালানোর মধ্যে আর শক্তি ছিল না। তাও কোন রকম কষ্ট করে তখন আমি বাড়িতে গেছি। বাড়িতে জানে তখন সবাই বলছি আজকে আমি খুব ভয় পাইছি, মানে আমার অবস্থা তখন খুবই খারাপ। তারপরে আমি আর সেদিন সাইকেল নিয়ে যাই নাই, তখন আমি সময় সিএনজিতে আসবো। তখন সিএনজিতে আসার সময় আমি গেছিলাম, ভাই এই ঘটনা, এই রাস্তায় তো প্রতিদিন রাতে ড্রাইভারের সাথে কথা হয়েছে। হ্যাঁ, তখন উনি বলে যে ভাই আপনি দেখছেন আপনার দিকে করে না, এটাই ভালো করলেন, কি সমস্যা? কয় যে ভাই এই জায়গায় এরকম ওই মেয়েটা এখানে রেপ হয়েছিল। কোন মেয়েটা? ওই মেয়েটা, যে মেয়েটারে দেখা যায় মাঝে মাঝে অনেকে দেখে একা আগে গেলে, তো ওই মেয়েটা রেপ হয়েছে। তো রেপ করে ওখানে মেরে দিছিল। মারার পরে থেকে ওখানে ওর আত্মাটা ওখান থেকে ঘোরাফেরা করে, ওর
সবটুক জায়গাতেই। আচ্ছা, মানে এরপরে আর আমি ওখান থেকে ডিউটি করি নাই। তারপরে আমি ম্যাচ নিলাম আমার অফিসের ওখানেই থাকি, ওখানে থেকে ডিউটি করি। এখনো কি আপনার জানা আছে, এখনো কি মানুষজন মাঝে মাঝে দেখতে পায়? আসলে আমি ওইরকম তো আর ওই বাজার ওখানে আর কারোর সাথে কথা বলি না, আমি তো সরাসরি বাড়ি চলে যাই। সো এটা হচ্ছে আপনার দ্বিতীয় এক্সপেরিয়েন্স ছিল। এবার আমরা পরবর্তী ঘটনার দিকে যেতে চাই। পরবর্তীতে একটা আমার ছোট বোনের সাথে ঘটা। তো আমার ছোট বোন তখন অনেক ছোট, 5 বছর বয়স। তো তখন আমার খুব মাছ মারার নেশা। তো যাই হোক, তখন একটু বিকেল টাইমে আমি আমার ছোট বোনকে নিয়ে আমি মাছ মারতে গেছি। আমাদের একটা কুম জায়গা আছে, কুমের পার, ওই টাইমে সবাই মাছ মারে। তো যাই হোক, ওখানে মাছ মারতাম। তো আমি বিকেল বেলা ওই নিয়ে গেলাম সাথে করে। মাছ ধরেই তো না, হঠাৎ দেখা গেছে 2-1টা যদি ধরে, ঘন্টার পর ঘন্টা বসে আছি। তারপরে আর যখন না কুলাইতে পারলাম, সন্ধ্যা হয়ে গেছে। তখন আমি আমার বোনকে নিয়ে আমি হাঁটা ধরছি, মানে চলে আসবো। প্রায় আইসা পড়ছি। আমাদের ওখানে 2টা আম গাছ আছে পাশাপাশি রাস্তার সাথেই। তো আবার ওখান থেকে আবার আরেকটু নামলে ঢাল দিয়ে একটা জমি, তারপরেই জঙ্গল আর কি। জঙ্গলে ওখানে আমার এক চাচার নাম লিটন, উনি আবার গলায় দড়ি দিয়ে মারা গেছিল। যাই হোক, এমনি তো একটু ভয়, সন্ধ্যা হয়ে গেছে। তো আমি আমার ছোট বোনকে নিয়ে ওই রাস্তায় যাচ্তেছি। ওর হাত ধরে আমি ওর হাত ছাড়িনি। ছোট হাত ছেড়ে দিলে আবার কি হয়। তো হঠাৎ করে কেন জানি না আমি ওর হাতটা ছেড়ে দিছি। হাতটা ছেড়ে দেওয়ার পরে আমি আমার আর একটা ফ্রেন্ডের সাথে কথা বললাম। তখন আমি ঘুরে তাকে দিয়ে আমার ছোট বোনের চোখ লাল হয়ে গেছে, একদম লাল। ভাবলাম হয়তো সন্ধ্যা হয়ে গেছে, বাতাসটা লাগছে, কেমন জানি করতেছে। যাই হোক, আমি ওর হাতটা ধরে ওর সুন্দর করে বাড়িতে নিয়ে গেলাম। বাড়িতে নিয়ে যে ওর অবস্থাটা ভালো লাগে না, মানে কেমন জানি করে, মানে স্বাভাবিক না, এটা অস্বাভাবিক ব্যবহার। তো এই ছুটে চলে যাচ্ছে। তারপরে মানে কত ছিল আপনার বোনের তখন? 5 বছর বয়স। ছুটে চলে যাবে নয়, আমি ধরে রাখি, কি রে শান্তা তুই কই যাস? তো আবার যে আম্মা আছে, আব্বা আছে, সবাই মনে করেন যে অনেক এইরকম চিন্তা করে, কি রে কি হয়েছে ওর, হঠাৎ করে হইলো কি, এরকম করে কে, খোদায় কান্দাছে, আবার হাসতেছে, উলট পালট ভাবে কথা বলতেছে, কেমন জানি, মানে কি একটা পরিস্থিতি। তো তারপরে মানে আম্মা একটু সন্দেহ করে জিনিসটা, যে কি রে কই গেছিলাম, আম্মা কুমের বাড়ি গেছিলাম অরণ্যে মাছ মারতে, এরকম। তারপরে থেকে এই ঘটনা। তারপরে আমাদের কিছু কবিরাজ আছে, একজন নিয়ে আসলো, আরেকজন আসলো, এরকম করতে কয়েকজন আসার পরে মানে বললো, তখন নাকি ওই আমার ছোট মানে কণ্ঠ চেঞ্জ, একটা ছেলের কণ্ঠ, তো অনেক কথা বলতেছে যে কি রে তুই ওরে ধরছিস কেন? তখন বলে যে ওরে আমার ভালো লাগছে। ও তো ছোট, কয় না আমি যেখানে বসছিলাম ও সেখানে যে বসলো কেন, ওখানে আমি পাড়া দিল কেন, ও বেয়াদবি করছে, আমি ওর ছাড় মানে নিয়ে যাবো গা। পরে কয় যে না ও তো ছোট, বুঝে নাই, ও তো দুষ্টামি ফেললাম করে, ওকে তো দেখছে, এইরকম অনেক কিছু বোঝানোর পরে তো বলে আচ্ছা ঠিক আছে আমি চলে যাবো। তখন হঠাৎ করে পরে ছেড়ে দেওয়ার পরে তখন আমার ছোট বোন পরে ঠাস করে অজ্ঞানে পড়ে যায়। তারপরে থেকে মানে চোখটা যে লাল ছিল সেটা স্বাভাবিক আসে। তারপর থেকে ও ভালো বলতে তারপর থেকে আরো প্রচুর ভয়। এবং এই অস্বাভাবিকতাটা ওই দিনের মধ্যেই তো শেষ হয়ে যায়। হ্যাঁ, শেষ হয়ে যায়, কিন্তু সেটা তো শেষ হয়নি। এখনো তো মাঝে মাঝে আমার ছোট বোন দেখে। তার 1 সপ্তাহ আগের ঘটনা আমার বললো যে ভাই আমি আর আমার চাচি আমাদের ওই দোতলার বারান্দায় যে বেলকনিতে যে বসে আছি, হঠাৎ করে দেখি যে আমাদের ওই কুমের পারে যে ওই বট গাছের ওখানে আগুন, 2টা আগুনের ফুলকি, মানে এত সুন্দর ভাবে বোঝা যাচ্ছে যে আগুনের ফুলকি 2টা খেলা করতেছে, যেমন হাতে 3টে বল নিয়ে যেমন করে খেলে ওই রকম ভাবে খেলা করতেছে। আগুন কেন ওখানে খেলা করবে, মানে এইরকম মানে ভাবতেছে। তো ভাবার পরে চলে গেছে। আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে এসে দেখে ঠিক সেম ওইভাবেই, মানে ছোট থেকে একবার এরকম বড় হয়ে যাচ্ছে, আবার হুট করে আবার ছোট হয়ে যাচ্ছে, মানে খেলা করতেছে ওদের মতো। তো এগুলি ভয় পেয়ে পরে ও তো কখনোই আবার আমার মতো একা থাকে না, ভয় পায়, প্রচুর ভয় পায়, কখনোই বাইরে যায় না একা। তো এগুলি আমার বলো যে ভাই এই ঘটনা ঘটতেছে কিন্তু আমার সাথে, আমি যেখানে যাই আমার এরকম ভয় লাগে। দ্যাট মিনস আপনাদের 2 ভাই বোনেরই একটা মানে ভয় এখনো কাজ করে। আপনারা ভয়ে একা কেউ থাকতে পারছেন না। মানে এই ভয় নিয়ে জীবন ধারণ করা তো একটু ডিফিকাল্ট। চলার পথে যদি এই ধরনের ভয় থাকে, মানুষের অনেক মোমেন্ট আছে কিছু কিছু সময় একা থাকতে হয়। না, ধরনের ভয় থাকে তাহলে তো তার জন্য একা থাকা আর মৃত্যু একই কথা, সম্ভবই না একা থাকা, বাঁচবই না একা থাকলে। যেমন আমার ছোট বোন এখনো লাইট জ্বালিয়ে ঘুমায়। আমি জানি না অনেকে মানে আমার লিসনার যারা আছে তারা কে কিভাবে নিচ্ছে, কিন্তু যিনি বলছে তার ভেতরে যে ভয়টা, এই ভয়টা একমাত্র উনি ফিল করতে পারে। এটা হয়তো বা আমরা ফিল করতে পারবো না যদি না ওই পরিস্থিতিতে না পড়ি। বিশেষ করেন আমার পাশে যদি কেউ শোয়, আমি মানে খাটে শোয়ারও কিছু আমার সিস্টেম আছে। যেমন আমি একদম সাইডে শুই না, সাইডে শুইতে বলতে দেয়ালের সাইডটা যায় শুই, যাতে কেউ আমার ওই সাইড থেকে হাত তুলে আমার গায়ে হাত না দিতে পারে, এই একটা ভয়। আবার মাথার সাইডটা ফাঁকা রাখি না, যাতে আবার ওই খাটের ওই সাইডটা যেন আমার মাথায় হাত না দেয়। তারপরে আমি আমার পাশে যদি কেউ শুয়ে থাকে, আমি কোন সময় যদি ওর গায়ে হাত না দিই, এখনো আমার এখন বয়স 27-28 বছর হয়ে গেছে, এখনো আমার পাশে যদি কেউ থাকে আমি ওর গায়ে যতক্ষণ না আমি আঙ্গুলের টাচও যদি দেই, আমি তাও দেই, মানে ওর গায়ে আপনার একটা মানে বিশ্বাস লাগে যে আপনার পাশে একজন আছে। হ্যাঁ আছে, এইটা আপনার এইটাই। যদি আমি টাচও না করি আমার তখন আর ঘুম হয় না। যেমন আমি এখনো রানিং আছি, আমি এই সমস্যাটাই চলতেছে আমার। এমন হয় কি অনেকের আছে যে যারা একা ঘুমায়, যারা তাদের আবার একটু উল্টো ঝামেলা হয়।
অনেকে আমরা এমন ঘটনা পেয়েছি যারা একা শুয়ে থাকেন, হঠাৎ করে তাদের মনে হয় তাদের পাশে কেউ শুয়ে আছে, যেটা শুয়ে থাকার কথা না। এরকম কিছু অদ্ভুত কিছুর অস্তিত্ব টের পায়। এই মুহূর্তে যারা ডর শুনছেন, আমি জানি না একা কেউ শুয়ে শুয়ে শুনছেন কিনা, তাদের পাশে কোনো কিছুর অস্তিত্ব টের পান কিনা। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এত ভয় সত্ত্বেও আপনি ডরের জার্নিতে যোগ দিয়েছেন। সো আপনাকে অনেক 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 ধন্যবাদ। তো আপনাদের ধন্যবাদ। এই মুহূর্তে যেই গেস্টের সাথে সবাইকে পরিচিত করাতে চাই, অফকোর্স যে সুমনের সাথে সুমনের যেই গেস্টরা আসে তাদেরকে তো আমি আগে থেকেই চিনি, তাদের সাথে আমার মোটামুটি আগে কথা হয়, তারপরেই তারা আসার সুযোগ পায়। সো আরো একবার আমি আমার ইন্ট্রোডাকশন দেই। আমি সুমন আছি এবং এবার একটু আপনার নামটা আমি জানতে চাই। আপনার নাম কি? আমার নাম হলো মোহাম্মদ সজিবুর রশিদ। আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে এসেছি। যাত্রাবাড়িতে থাকেন আপনি? ওকে সজীব ভাই, শুরুতেই আপনাকে আমি একটু ধন্যবাদ জানাতে চাই যে আপনি আমাদের এই জার্নিতে অংশগ্রহণ করেছেন। তো সজীব ভাই, আমি যতটুকু শুনেছি আমাদের ডর টিমের কাছে যে আপনার একটা ঘটনা আছে যেটা খুবই আপনার দৃষ্টিতে অনেক ভয়ঙ্কর এবং সেই এক্সপেরিয়েন্স গুলো মানে আপনার লাইফে অনেক প্রভাব ফেলেছে। আমরা ঘটনা শুনতে চাই। প্রথমে কোন ঘটনাটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান? প্রথমে যে ঘটনাটা শেয়ার করতে চাই সেটা হলো আমি ঢাকা মেডিকেলে চাকরি করতাম, অ্যাম্বুলেন্স চালাইতাম, ওই ঘটনাটা। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই ঘটনাটা শুনি। মনে হয় ঢাকা মেডিকেল হঠাৎ করে একটা ফোন আসলো যে একটা লাশ নিয়ে আমার অনেক দূর যেতে হবে, লক্ষ্মীপুর ভোলা। আপনি ঢাকা মেডিকেল অ্যাম্বুলেন্স চালান বলতে সরকারি অ্যাম্বুলেন্স? জি না, সরকারি না, বেসরকারি। বেসরকারি, ওকে। মেডিকেলের ওখানে যে বেসরকারি অ্যাম্বুলেন্স গুলো থাকে ওগুলার মধ্যেতে আপনিও চালাতেন? জি জি। ওকে, কি হলো? লাশের একটা আপনি একদিন নিয়ে যেতে হবে লক্ষ্মীপুরে। জি। তারপর 7টার দিকে আমি রাস্তা নিয়ে রওনা দিলাম। যখন ভাই আমি মেঘনা ব্রিজটা পের হলাম, তখন মেঘনা ব্রিজের সামনে ববেশ্বর একটা জায়গার নাম আছে, জায়গাটা অনেক ফাঁকা টাইপের, পুরো হাইওয়ে, কোনো মানুষজন চলাচল তেমন করে না। হঠাৎ করে আমি যেটা দেখলাম, আমার সামনে একটা ছায়ার মতো কিছু আমি দেখতে পেলাম। ছায়ার মতো মানে বুঝিনি, আপনার সামনে দেখতে পেয়েছেন? জি জি, ছায়ার মতো দেখতে পেয়েছেন? রাস্তায়? জি জি, রাস্তা আমার গাড়ির সামনে, ছায়াটা গাড়ির সাথেই চলছে। তখন আমি একটু ভিতরে ভয় পেয়ে গেলাম। আস্তে আস্তে দেখলাম যেটা ছায়ার মানে দুটা দাঁত ছিল, দুটা দাঁত আস্তে আস্তে বড় হয়ে যেতেছে। তখন আমার সাথে একটা বন্ধু বসা ছিল, আমার বন্ধুটাও ব্যাপারটা দেখতেছে। আমি আমার বন্ধুকে বললাম, এই তুই কি কিছু দেখতেছ নাকি? আমি বললো, হ্যাঁ আমি তো দেখতেছি এরকম একটা। মানে কোথায় দেখতে পাচ্ছেন? শূন্যে নাকি রাস্তার ভিতরে, রাস্তার মাঝে, যেমন মাঝে? জি 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 জি, আমার সামনে। আমি যতটুকু গাড়ি নিয়ে আগাচ্ছি আর ছায়াটা আমার আগে আগে দৌড়াচ্ছে। তখন বন্ধু বললো, দেখ এটা যে কোনো একটা খারাপ কিছু হইব, যেহেতু আমার গাড়ির ভিতরে একটা লাশ আছে, চালা গাড়ির সমস্যা নাই। একটু পর আমরা ছায়াটা দেখতে পেলাম না, ছায়াটা ভ্যানিশ হয়ে গেল। আর রাস্তায় তেমন একটা কোনো সমস্যা হলো না। রায়পুর আর নিজামপুর একটা জায়গার নাম আছে, ওখানটা পার হলে একটু সামনে আবার এরকম হাইওয়ে রাস্তা। কারণ আমি রাস্তার ডাইন সাইড দিয়ে গাড়িটা চালাচ্ছি, হঠাৎ করে দেখলাম আমার গাড়ির সামনে একটা বাচ্চা এসে খাড়া রয়েছে। তো আমি গাড়ি ইমার্জেন্সি বের করলাম। বের করার সাথে সাথে আমার পিছে যে গাড়িগুলি ছিল, আমার বাম সাইডে অনেক জায়গা ছিল, ওরা চলে গেল। তখন যাত্রীরা পিছন থেকে বলতেছে, এই রে আবার তুমি এত ইমার্জেন্সি গাড়ি কেন বের করলো? তখন বললাম, দেখেন গাড়ির সামনে বাচ্চা। তখন আমি যখন গাড়ি থেকে নামতে গেলাম, ওরা আমার গাড়িতে নামতে দিল না। গাড়ির সামনে বাচ্চা বলতে কত বছরে? 7-8 বছরের বাচ্চা গাড়ির সামনে হঠাৎ করে চলে? জি জি, হঠাৎ করে চলে আসলো। এটা কি কোনো ঘর বাড়ি? না, ঘর বাড়ি কিচ্ছু না। আর এটা কি উপর থেকে আইলো না ডাইন সাইড থেকে আইলো না বাম সাইড থেকে আইলো? যেই জায়গাটার কথা আপনি বলছেন, এটা যদি গৌরীপুরের পর থেকে কুমিল্লার ওইদিকে, কিছুদিন আগেও আমরা গিয়েছিলাম ওইদিকে, এবং আমি রাস্তাটুকু যতটুকু জানি যে ওইখানে পুরো হাইওয়ে, মাঝে মাঝে কিছু দোকানপাট আছে যেখানে গাড়ি স্টপেজ দেয়, থামে, বাকি রাস্তা একদম ফাঁকা এবং আশেপাশে রাস্তার পাশে কোনো ঘর বাড়ি নেই। মাঝে তো অনেক বড় ডিভাইডার এবং পুরো ব্যস্ত হাইওয়ে বলতে যেটা বোঝায়। তো সেখান থেকে এরকম একটা বাচ্চা হঠাৎ করে চলে আসা আমার মনে হয় কোয়াইট অ্যাবনর্মাল। তারপর বাচ্চাটা কি সবাই দেখতে পাচ্ছে? সবাই দেখতে পাচ্ছি। মানে যখন আমার সাথে বকাবকি করলো আমার গাড়ি প্যাসেঞ্জাররা, তখন আমি বললাম যে দেখেন, মানে প্যাসেঞ্জাররা কেন বকছে? যে এত রানিং গাড়ি, একটা ইমার্জেন্সি ব্রেক বলতে কথা। তখন মানে গাড়ির ভিতরে একটা বয়স্ক মহিলা ছিল। তখন আমি গেটটা খুলে নামতে চেয়েছিলাম যে বাচ্চাটা কার বা কোথা থেকে আসলো, কিছু একটা জানবো। তখন ওই মহিলাটা আমাকে নামতে মানা করলো যে দেখো, যেহেতু আমার গাড়ির ভিতরে একটা লাশ, তাছাড়া এত রাত্রে আশেপাশে কোনো ঘর বাড়ি দোকানপাট কিচ্ছুই নাই, এটা যে কোনো একটা খারাপ কিছু হইব, তুমি গাড়িটা নামবো না। তখন আমি বললাম, নামবো না তাহলে কি করবে? বাচ্চাটা তো আমার গাড়ির সামনে থেকে ছড়ছে না ভাইয়া, মানে বাচ্চাটা ওখানে ঘাড়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকায় আছে। সেনাগণ আমি বললাম, আমি কি করবো? তুমি গাড়ি চালাও। আমি বাচ্চাটার উপর দিয়ে গাড়ি চালাইবো? হ্যাঁ, উপরে দিয়ে গাড়ি চালাও। যেহেতু আমি একটা ড্রাইভার, আমি কিভাবে এতটুকু একটা বাচ্চাকে এক্সিং করে যাবো? তখন ওনারা আমার সাথে রাব ব্যবহার করতেছে আর আমার গাড়িতে নামতেও দিতেছে না। অনেকক্ষণ ওখানে প্রায় 15-20 মিনিট। বাচ্চাটা কি করছে? তখন বাচ্চার ওখানে ছড়ছে না। 15-20 মিনিট এভাবে তকাতুকি করলাম। এক পর্যায়ে আমরা একটা তকাতুকি ধ্যানে পড়ে গেলাম, বাচ্চাটার দিকে কেউ আর ফলো করলাম না। তখন আমার হঠাৎ করে কল্যাণে ফিরে দিকে বাচ্চাটা নাই, ওখান থেকে হাওয়া
হয়ে গেল। ওই বয়স্ক মহিলাটাকে, আন্টি বাচ্চাটা তো গেছে, কাল্লা তুমি গাড়ি চালাও, সমস্যা নাই। উনি ওর ভিতরে মানে করেন দোয়া কালমা যা আছে সব পড়লো। তখন আমি গাড়ি চালালাম ভাইয়া। বিশ্ব রোডের আগে একটা হোটেল আছে, হোটেল আমরা গাড়িটা চাপাইলাম। ওনারা খাওয়া দাওয়া করলো, হোটেল থেকে ঘুরে আবার ব্যাক করে বিশ্ব রোড দিয়ে ভিতরে ঢুকলাম। লক্ষ্মীপুরটা পার হলাম, 3-4 কিলোমিটার আগে রায়পুর স্ট্যান্ড। আমার গাড়িটা প্রায় 60-70-এর টান। হঠাৎ করে যখন আমি গাড়িটা চালাইতাছি তখন সামনে একটা গাছ ভাঙ্গা পড়লো। তখন আমি বামে একটা রাস্তা দেখলাম, সাথে সাথে আমি গাড়িটা বামে নিলাম। তখন আর আমি কিছু বলতে পারলাম না। আমরা গাড়িটা নিয়ে যে কোনো একটা পরিত্যক্ত পুষ্কুনি বা খাল এরকম একটা কিছু হইব, গাড়িটা নিয়ে মনে করেন আমার পাঁচলাটা উপরে সামনাটা নিচে। কিন্তু আমার গাড়িটা যে আমি স্টার্ট করে ব্যাক করে উঠামো, মানে কেউ যদি মানে গাড়িটা হচ্ছে হঠাৎ করে আপনার ওই পুকুরের ইয়েতে নিচে কিছুটা নেমে গেছে হালকা, মানে ততটা না, আমাদের কোনো ক্ষতি হলো না। তখন আমরা সবাই নামলাম। ওরা চিন্তা করলো যে বক্সটা এই পিছের যে দরজাটা যে কফিনটা খুললা লাস্টটা আগে নামাই মেইন রোডে তুইলা, তারপর আমরা গাড়িটা টাইম না পারি বা যেভাবে পারি গাড়িটা টুনবো। যখন আমরা ওনারা লাস্টটা টান দিব, আমি অনেক হাতে ব্যথা পাইছি, আমি ধরতে পারলাম না। ওনাদের সাথে আমি রাস্তা খাড়া রয়েছি। তখন কফিনটা ধরে টান দিল। ওনার 3 জন মানুষ, ওই মহিলার সাথে 2 জন আর আমার ফ্রেন্ড ইমরান। ওনারা 3 জন মিলে লাস্টটা আনতে পারতাছি না, লাস্টটা অনেক ওজন হয়ে গেছে। তখন বললো সুজি এটা তো আনতে পারতাছি না, আরো লোকজন লাগবো। কিন্তু আমি তখন কোনো লোকজন দেখিনি। তখন সবাই উপরে উঠলো। উপরে ওঠার পর আমার যে ফ্রেন্ড ছিল আমার সাথে ইমরান, ও দেখতে পেলো মানে কেউ একটা লোক আমাদের দিকে না অন্যদিকে ফিরা তাকায় আছে। কিন্তু তখন ও মনে মনে চিন্তা করলো, যেটা আমাকে বলছে যে আমাকে এত বড় একটা এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ও আমাদের দিকে না ফিরে অন্যদিকে চেয়ার হয়েছে। যাই হোক, লোকটাকে একটু ডাক দিয়ে যে ও আমাদের কোনো হেল্প করতে পারে কিনা। লোকটাকে যখন ডাক দিল তখন লোকটা ঘুরে ওর দিকে তাকাইলো। তার আগে একটা কথা বলি, মানে লোকটা এত চিকন ছিল, এরকম চিকন মানুষ আর আমি আগে পরে দেখি না কোনো সময়। যখন ওই ইমরান লোকটাকে ডাক দিল, ভাই একটু শুনছেন, যখন লোকটা ফিরলো, মানে ইমরান ও চেহারাটা দেখে একটা ভয় পেয়ে গেল। চাপাটা অনেক ভাঙ্গা ছিল, কঙ্কালের উপরে যদি চামড়া থাকে মানে যেরকম দেখা যাবে জাস্ট অ্যাজ ইট ইজ কঙ্কালের মতো, শুধু চামড়াটা। জি, চামড়া ছিল, চোখও ছিল অনেক ভিতরে। তখন বললো, ভাই এই লাশটা পড়ে গেছে, আপনি যদি ধরে আমাদেরকে একটু হেল্প করতেন। ওই আমার বন্ধুটাকে উত্তর দিল যে তোদের গাড়ি অ্যাক্সিডেন্ট করাইছি কি তোদের সাহায্য করার জন্য। তখন আমরা ভয় পেয়ে গেলাম। যে মুরব্বী মহিলাটা ছিল বলতো সেখান থেকে মানে তোমরা সুরা জায়গা পালাও, এটা যে কোনো একটা খারাপ কিছু। তখন আমরা 3-4 জন মানে মহিলাটাকে ধরে আমরা সামনের দিকে আগাইলাম। তখন বললো যে পিছনে কেউ তাকাইতে মানা। জি, মহিলা বলতেছে যে কেউ তোমরা পিছনে তাকাও না। মানে তখন আপনারা গাড়ি এবং লাশের কফিন সব ফেলে রেখে সব ফেলে চলে যাচ্ছে। জি জি ভাই, সব ফেলে আমরা একটা ভয় পেয়ে গেছি, চলে যাচ্ছে। এই 10-15 মিনিট বা একটু বেশি হইবে হাঁটার পরেই দেখলাম ছোট্টখাট্ট একটা বাজার। রাত্রে প্রায় 11টা 11:30 বাজে। এত রাত করে দেশ গ্রামে দোকান খোলা থাকে না। 2 জন রিক্সাওয়ালা আর 2টা নাইট গার্ড মানে আমাদেরকে দেখে বললো যে আপনারা কোথা থেকে আসছেন, কোথায় যাবেন। মানে আমার হাত দিয়ে রক্ত পড়তেছে, কোনার হাত দিয়ে ভাবে রক্ত পড়তেছে, কি হয়েছে। তখন ওরা বললো যে উনি এরকম গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার এরকম। তখন মানে ওনারাও বলে নাই যে এমন একটা কিছু আমরা দেখছি, যদি আমাদের সাথে না আসে ভয় পেয়ে। বলার পর যে লাশটা আনতে পারতেছি না, তখন ওরা বললো চলেন তাহলে আমরা যাই। 2 জন লোক বা নাইট গার্ড যে 2 জন ছিল, ওখানে একজন নাইট গার্ড থেকে গেছে, আর একজন নাইট গার্ড, তার সাথে একজন লোক আর 2 জন রিক্সা। এই 4 জন আর আমরা রিক্সা করে চলে গেলাম। বয়স্ক লোকটা ছিল, উনিও আমাদের সাথে গেছে। যাওয়ার পর আমার গাড়ির জায়গায়, লাশের কফিনের জায়গায় সব জায়গায় আছে। ওই জায়গায় আরো 2 জন আসছে, রিক্সাওয়ালা 2 জন, মানে 4 জন লোক অতিরিক্ত আছে। আমরা প্রায় 7 জন। লাশ টানা ব্যাপার হইব না। তখন ওনারা 4-5 জন নিচে নামলো, মানে কফিন ধরলো, মানে ভিতরের সেটটা তো পরে ধরবো, সাইডের গেট খুললে ভিতরের আলগি দিব, তারপরে মনে করেন কফিনটা নামাইবো। ওই বাইরে যে 2 জন কফিনটা ধরলো, ধরে ওনারা মনে করেন বুঝে গেল লাস্টের কফিনটা একবার হালকা, একটা খালি কফিন যেদের গোয়েট থাকে। তখন ওই বয়স্ক মহিলাটা বললো, না এটা ভিতরে লাশ আছে, যেহেতু হালকা তোমরা নিয়ে আসো। তখন ওনারা 2 জনই, আমরা আর আশা লাগলো না, ওনারা 2 জনই কফিনটা নিয়ে আসলো। নিয়ে আসার পর মানে ওনারা চাইছিল যে কফিনটা খুলবো। তখন যে বয়স্ক মহিলাটা ছিল উনি বললো, দেখো কফিনটা খোলার প্রয়োজন নাই, যে কোনো একটা খারাপ কিছু হইতে পারে, চলো আমরা কফিনটা নিয়ে ওখানে চলে যাই। তখন ওখানে মানে কফিনটা একটা রিক্সা করে পাঠিয়ে দিলাম। একটা মসজিদ আছে ওই বাজার থেকে একটু ভিতরে, ওখানে আবার একটা মসজিদ থেকে আসলো। আইসা মনে করেন 4টা প্যারাক টাইপের তার কাটা কফিনের গ্যাপ করে গাড়লো। এরা বললো যে তোমরা তারকাটার ভিতরে থাকো, কেউ বাইরে থেকো না। ওই তারকাটাগুলি বের করে কফিনটা যখন উঠে নেবে, আমরা ওটার ভিতরে কোনো লাশ বা কোনো কাপড় কুপুর মানে দাফনের একদম ফাঁকাবে, যেমন রক্ত বা ব্লাড বা কিছু একটা পড়বো, মানে কিছু পাইনি, একেবারে ফাঁকা পাইছি। আচ্ছা, একদম কাফনের কাপড় সহ নাই? জি, কাফন সহ নাই। আচ্ছা আচ্ছা, তারপরে তখন বললো যাই হোক, যে কোনো একটা খারাপ কিছু হয়েছে আপনাদের সাথে, বললো যে আপনারা কোথায় যাবেন, চলে যান, ইনশাল্লাহ আর কিছু হইব না। তখন ওই হুজুর দোয়া কলমা পড়লো পুরা, যাক আমাদের ফুটু দিয়ে দিল, পানি খাওয়াইলো। তখন আমরা একটু সাহস পেলাম মনের ভিতর, যাক যা হবার হয়ে গেছে। তখন ওনাদেরকে বললাম চলেন, যেহেতু লাশ গেছে আমরা ঢাকা ফিরা যাই। তখন ওনারা বললো না, আমরা ঢাকা যাবো না, চলো আমরা বাড়িতে যাবো। যাই হোক ভাইয়া, যখন ওই আমরা খালি কফিনটা অ্যাম্বুলেন্সে তুইলা যখন গেলাম ফেরিঘাট, মজিদ চৌধুরী ফেরিঘাটের 3-4 কিলোমিটার আগে, মানে মোটামুটি নীরব রাস্তা, বাজার বোজার গাড়ি ঘোড়া খুবই কম চলে ওই জায়গা দিয়ে, শর্টকাটে ওইটা দিয়ে যাওয়া যায়। তখন হঠাৎ করে আমার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল। সামনে দেখলাম তো মনে করেন 10-15 হাত আগে
একটা লাশের মতো কিছু পইরা আছে। আমরা ভয় পেয়ে গেলাম যে ওটা কি হইতে পারে, যে আবার আমার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল তার আগে। তখন বয়স্ক মহিলা কইতাছে যেটা খারাপ কিছু হইব, গাড়িটা নেমলো না। কিন্তু কতক্ষণ একটা গাড়ি নোট করা যায় ভাই, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। মনে করেন লাশটা ওখান থেকে সরতেছে না, আর আমাদের মানে তেমন কোনো প্যারানর্মাল কিছু ঘটতেছে না, কোনো খারাপ কিছু আমরা দেখতেছি না। আমরা গাড়ির ভিতরে বসে দেখছেন যে লাশটা পড়ে আছে, যে লাশটা পড়ে আছে, আর গাড়ির ভিতরে ওই ওয়াজ মাহফিল ছাড়া ওগুলো শুনছি পড়ে আছে, ওভাবে আমরা বসে। আপনারা মানে নেমে দেখার চেষ্টা করেন? নেমে দেখার চেষ্টা, ওই যে ভিতরে একটা আতঙ্ক, আমাদের সাথে অনেক কিছু ঘটছে, কি ঘটছে তখন মানে কেউ সাহস পেয়ে যাচ্ছে না ভিতরে নামতে। যখন প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল, তখন চিন্তা করলো না দেখার দরকার, এটা খারাপ কিছু না সম্ভবত। আমাদের মতো আমরা যে এতক্ষণ কিছু হয়ে যেত, যেহেতু আমরা অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি, অনেকে তো আবার পিক আপ লেগুনা মানে টেম্পু জাতীয় কিছুতে করে লাশ নিয়ে আসে, মনে লাশটা পড়ে গেছে কাকাও, তাহলে কাম করা যায়, চলো আমরা নেই লাশটা আমাদের গাড়িতে উঠাই, সামনে কোনো হাইওয়ে পুলিশ বা কোনো থানা পাইলে আমরা দিয়ে দেবো। তখন যখন লাশটা উঠাইতে গেল, উঠাইতে পারে না, আমার সাথে যে একটা ফ্রেন্ড ছিল, ও চাইতেছে মানে লাশের মানে মুখটা খুলে দেখবো এটা কি, মানে কিরকম মানুষ, মানে কোনো মেয়ে না ছেলে বা কোনো কিছু। যখন লাশটার মুখটা খুললো, তখন লাশটা মুখটা খোলার পর মনে করেন লাশটা একটা নরম দিয়ে উঠলো, মানে যাকে নড়াচড়া করে উঠলো লাশটা। যখন লাশটা নড়াচড়া দিয়ে উঠলো, তখন আমার বন্ধুটা দেখছিল কিন্তু লাশটা চেহারাটা, কিন্তু বলতে পারতেছে না, ও হতভঙ্গ হয়ে গেছে। যখন আমরা মানে ওনারা চাইলো, চাওয়া দেখলো ওই যে চিকন লোকটা ছিল, ওই যেটার কাছে সাহায্য চেয়েছিল, জি ভাই, যে বলেছিল যে আমি কি অ্যাক্সিডেন্ট করাইছি সাহায্য করার জন্য নাকি? জি ভাই, ওই লাশটাই এখানে দেখেছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ। ওই লাশটা দেখার সাথে সাথে আমরা সবাই ভয় পেয়ে গেলাম। তখন আমরা সবাই মনে করেন গাড়িতে চলে আসলাম, গাড়ি গেট গুট লাগে চুপ করে গাড়িতে বসে রয়েছি। তখন যাই হোক কোরআন তেলাওয়াত ছেড়া গাড়ির ভিতরে বসে যে সূরা দোয়া কলমা পারি ওগুলো পড়তেছি। তখন যা হলো, লাশটা মনে করেন প্রায় 10-15 মিনিট পর অন্য আগের থেকে কিছু নিল, যেমন কিছুক্ষণ পরপর কুকুর হয়, কুকুর হয়ে গাড়ির আশপাশ দা ঘুরে, কিছুক্ষণ পরপর বিলাই হয়, বিলাই হয়ে আশপাশ দা ঘুরে। তখন তো বুঝতে পারতেছেন আমাদের ভিতরে কি ঘুরতেছে। তখন আমরা অনেক ভয় পেয়ে গেছি ভাইয়া, আমরা কেউ কোনো রাও শব্দ করতেছি না, চুপ করে মনে করেন করতলত শুনতেছি, আর যার ভিতরে যা আছে আল্লাহ দোয়া কলমা ওগুলো পড়তেছি। আস্তে আস্তে সময় চলে যাচ্ছে ভাইয়া। তখন ভাইয়া ওই যখন আজানটা দিব ভাইয়া, আজানের 4-5 মিনিট আগে ভাইয়া ওই কুকুর বিলাল যা ছিল ভাইয়া, তারপরে আর আমরা ওগুলি কিছু শুনতেছি না, ফিল করতেছি না এমন কিছু যে কেউ বলতেছে এই যে মানে ওই রাতের সিচুয়েশনটা আপনাদের এমন ভাবে কেটেছে, মানে আপনারা গাড়িতে বসে আছেন, সামনে একটা লাশ পড়েছিল, এরপরে চতুর্দিকে কুকুর, কখনো বেড়াল ঘুরঘুর করছে বা বিভিন্ন অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি। জি ভাইয়া, জি। ওই সময় আপনারা গাড়ি চালিয়ে চলে গেলেন না? আমার গাড়িটা স্টার্ট হচ্ছে না ভাই, আমি আগে বলছিলাম যে আমার গাড়িটা বন্ধ হয়ে গেছে। ওই সময় গাড়িটা বন্ধ হয়ে গেছে? জি জি। তখন আমার গাড়িটা স্টার্ট হচ্ছে না, তখন আমরা কি করবো? আমরা যে গাড়িতে নেমে কোনো জায়গায় যাবো, আমাদের তো কোনো বিপদ হতে পারে, কারণ ও তো আমাদের আশেপাশে আছে, কোনো জায়গায় তো যায় না, এটা আমরা সবাই জানি। রাইট, এটা নিশ্চয়ই ভালো সিদ্ধান্ত। তারপরে যখন ভোরের দিকে হলো, সব আস্তে আস্তে চলে গেল, তারপরে কি হলো? জি ভাইয়া, তারপর আজান দিল। আজান দেওয়ার সাথে সাথে দেশ গ্রামের মানুষ অনেক ভোরে ভোরে উঠে কেউ নামাজ পড়ে, কেউ মসজিদে যায়, আবার কেউ খেতে কাজ করে। তখন আস্তে আস্তে মানুষজন আসলো। আর আমি ভাইয়া বলছিলাম যে আমার চিপা রোড আমার গাড়িটা ছিল, ওখান দিয়ে অন্য কোনো গাড়ি আসলে যাইতে পারবো না, সুযোগ নেই, একদম মাঝে। জি ভাই, আমার গাড়িটা গিয়ে তারপর যাইতে অনেক ভোরে ভোরে গাড়ির রিক্সালারে বের হয়ে যায়। তখন ওরা এক পর্যায়ে এসে বললো যে এই রোডের মাঝখানে এই গাড়ি কে রাখছে, এই যা তা ল্যাঙ্গুয়েজ খারাপ করে কথা বলতেছে। তখন ওনাদের কাছে আমরা কি শেয়ার করিনি, এতটুকু বলছি ভাই যে আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে না, আশেপাশে কোনো মোটর গ্যারেজের দোকান আছে কিনা বলেন, ধাক্কা ওখানে আমার গাড়িটা নেওয়া লাগবে, ওখান থেকে কাজ করে আমরা চলে যাবো। তখন বললো দেন এখান থেকে অনেক দূর মোটর গ্যারেজের দোকান, প্রায় 1-1.5 কিলোমিটার, ধাক্কা তো নেওয়া সম্ভব না, আপনি যদি কোন আমি 2-1 লোক আপনাদেরকে আইনা দিতে পারি, ওদেরকে টাকা দিলে হবে। তারপরে যেটা হলো ওই 400-500 টাকায় ওই দেশ গ্রামের লোক ঠিক করলো যে ওরা ধাক্কা নিয়ে দিয়ে আসবো। তখন ওরা যেটা আমি ধাক্কাইবো, তখন আমি স্টারিং এ বসা, তখন আমি চিন্তা করলাম যে আমরা অনেক সময় লোকজন ধাক্কা দিলে সেলফি গিয়ারে গাড়ি স্টার্ট হয়, এই বুদ্ধিটা আগে আমার মাথায় ছিল, কিন্তু তখন তো আমাদের গাড়ি থেকে নামার কোনো সিচুয়েশন নেই যে আমরা গাড়ি থেকে নামা তো আমাদের ধাক্কা দিব। তখন আমাদের সবার ভিতরে একটা আতঙ্ক ভয় কাজ করতেছে। তখন ওনার ধাক্কা দেওয়ার আগে আমি চিন্তা করলাম দেখি তো একটা সেলফম্যান আমার গাড়ি স্টার্ট হয় কিনা। তখন যখন সেলফ মারলাম, অবাক সাথে সাথে আমার গাড়ি স্টার্ট হয়ে গেল। তখন ওনাদের সাথে কথাবার্তা বিদায় করে তখন আমরা গাড়িটা নিয়ে চলে গেলাম। লাশের আর কোনো সন্ধান না ভাই, লাশের আর কোনো সন্ধান পাই নাই, মানে বিশেষ করে আমরা আর কোনো সন্ধান পাই না, কারণ ওনাদেরকে আমরা ওই ফেরি পারে ওই পার গিয়া নামাই দিয়া আমরা। আপনারা কি ওনাদেরকে আর বাড়ি পর্যন্ত যাননি?
ওই পার গেলে ওনাদের বাড়িতে গাড়ি যাওয়ার মতো কোনো মনে করেন রাস্তা নাই, রিক্সা বা ভ্যান ওনাদের যেতে হয়। তো আমরা ওই পার চলে দিয়ে আমাদের টাকা নিয়ে আমরা চলে আসি। তো তখনও পর্যন্ত লাশের কোনো সন্ধান পায়নি? যদি ওনারা পায়াও থাকে বা সেটা আমি বলতে পারবো না ভাই। আরেকটা বিষয় আমি একটু জানতে চাই যে আপনি বলেছেন যে আপনার গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল একটু পানির নিচে পড়ে গেছিল, আপনারা কফিনই তুলতে পারছিলেন না, তো গাড়িটা পরবর্তীতে কিভাবে? পরবর্তী আমি বলছিলাম যে ভাইয়া ওখানে ওই দারোয়ান ছিল, দুটা রিক্সাওয়ালা ছিল, দারোয়ানের সাথে একটা লোক ছিল, জি ভাইয়া 4 জন। যখন গিয়েছেন আপনারা তখন এমন তো আশেপাশে কোনো লাশটা পড়েছিল না এরকম কিছু? না ভাইয়া, না ভাইয়া, না ওরকম। মানে এটা একটা পয়েন্ট, মানে যখন যদি লাশটা এমন হতো যে কফিন থেকে পড়ে গেছে তাহলে তো আর কফিন পেরেক মারা থাকার কথা ছিল না, কফিনের মুখ ঢাকনাও খোলা থাকতো। মানে মুয়াজ্জিম সাহেব যখন কফিনটা খুলেছে পুরো কফিন তো একদম পেরেক মারা ছিল। জি ভাই, পেরেক সহ খুলেছে। জি জি, তো লাশও পড়ে যাওয়ার মতো কোনো অপশন নেই। জি ভাই, লাশটা গেল কোথায়? ওই তার জন্যই তো আমরা ভয় পাইছি। ওই যে আর একটা লোক ভাই যেহেতু বলছে, ওই যে চিকন লোকটা বলছিল যে গাড়ি অ্যাক্সিডেন্ট কি তোদের সাহায্য করার জন্য করছি, সেটাই এই ছিল আমার ঘটনা। ওকে, গত এপিসোডে আমরা একটা লাশ নিয়ে বাস যাচ্ছিল যেখানে আমরা একটা ঘটনা শুনেছিলাম যেখানে অদ্ভুত ঘটনা ঘটেছিল, এবং আজকে আরো একটা ঘটনা পেলাম। আসলে অ্যাম্বুলেন্স গুলা যখন মানে লাশ নিয়ে যাতায়াত করে তখন আমার মনে হয় রাতের বেলা যদি হয়ে থাকে সেটা নিঃসন্দেহে একটু এক্সট্রা কেয়ারফুল থাকা ছাড়া কোনো উপায় নেই। তো যাই হোক, আপনার অনেক ধন্যবাদ যে আপনি আমাদের জার্নিতে এসছেন, আপনার ঘটনাটা শেয়ার করেছেন। সো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাই আমাকে আসার সুযোগ দেওয়ার জন্য। তারপরে যাই হয়েছে ভাই আমি আর অ্যাম্বুলেন্সটা চালাই না, মানে ফ্যামিলি থেকে পরে আর অ্যাম্বুলেন্সই চালান না? না ভাই, অ্যাম্বুলেন্স আর চালাই না, অ্যাম্বুলেন্স চাকরি আমি ছেড়ে দিয়েছি। মানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে এর পরবর্তীতে আবারও লাশের গাড়ি নিয়ে যেতে আপনার ভয়? অনেক ভয়। স্বাভাবিক। থ্যাংক ইউ সুমন ভাই। যাই হোক, ঘটনা কিন্তু দুজনেরই শোনা হয়ে গেছে। হোপ যে ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। এক একজনের কাছে প্রত্যেকটা ঘটনার দৃষ্টিভঙ্গিটা এক এক রকম। তো যাই হোক, যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে তাদের কাছে কিন্তু এটা প্রচন্ড মাত্রায় ভয়ের ঘটনা। ধরুন আজকে কাওলার যে এলাকাটাতে আছি, এই যে জায়গায় এয়ারপোর্টের আগে এবং খিলক্ষেতের পরের যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে অনেকেই যখন গাড়ি চালিয়ে যান, সাই সাই করে যান, অনেকেই হয়তো গুলাক্ষরেও একবার মনের মধ্যে আসে না এই জায়গাতে আবার অ্যাবনর্মাল কি ঘটনা ঘটতে পারে। এখানকার ঘটনা শুনলে এটা হয়তো বা আপনারও মনে হতে পারে এই জায়গাতে আবার এগুলা কিভাবে সম্ভব। এর আগে কিন্তু ডরে কিন্তু আপনারা অনেকেই শুনেছেন, যেমন বেলাল ভাইয়ের কথাই যদি বলি, কয়েক এপিসোড আগে আমাদের একটা জার্নিতে জয়েন করেছিল, উনিও কিন্তু বলেছেন। এছাড়াও আমি বেশ কিছু মানুষের কাছে এই জায়গার কথা শুনেছি, এখানে প্রায় নাকি অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন কিছু দেখা যায়। যারা গাড়ি চালায় যাওয়ার সময় রাতের বেলা হঠাৎ করে নাকি দেখে যে রাস্তার এপার থেকে এপার কোনো কিছু মুভ করে যাচ্ছে, যেটা সামথিং উইয়ার্ড, স্বাভাবিক কিছু না। এই কারণেও হয়তো বা অনেকে অ্যাক্সিডেন্ট করে। তো যাই হোক, আজকে ডট টিম এখানে এসেছে, অনেকক্ষণ হয়ে গেছে, আমরা কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের কোনো কিছু অ্যাক্টিভিটিস দেখতে পাইনি। তবে হ্যাঁ, একটা কথা আমরা বলতে পারি, জাস্ট কিছুদিন আগেও একজন ড্রাইভারের সাথে আমাদের কথা হয়েছিল, তার একটা অভিজ্ঞতা হচ্ছে এই রাস্তা দিয়ে সে এয়ারপোর্টেই যাচ্ছিল প্রায় 2-2:30টার দিকে, হয়তো বা এয়ারপোর্টের দিকে এই রাস্তা দিয়ে যাচ্ছিল। এয়ারপোর্টে যাবে ভোরবেলা, হয়তো যাত্রী নামবে এবং সে যাত্রী নিয়ে ঢাকার বাইরে কোথাও যেন যাবে, আমি জায়গাটার নাম ভুলে গেছি। হঠাৎ উনি যখন গাড়ি চালিয়ে যাচ্ছে, হঠাৎ করে ওনার কাছে মনে হচ্ছে যে জাস্ট ডিভাইডার রয়েছে, ডিভাইডারের এখান থেকে হুট করে কি যেন একটা উদয় হলো এবং জাস্ট তার গাড়ির সামনে দিয়ে চলে গেল, ছাপ করে চলে গেছে, এবং সাথে সাথে সে গাড়ি ব্রেক করেছে। পরে দেখলো যে কিছুই নাই। ভাগ্য ভালো তার পেছনে তেমন কোনো গাড়ি ছিল না এবং সেই জন্য সে বেঁচে গিয়েছে। তার পেছনেই যদি গাড়ি থাকতো হয়তো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। যাই হোক, সে নিজের ভুল মনে করে আবার মোটামুটি চালানো শুরু করে এবং সেম একই জিনিস উনি যখন আরো একটু সামনে এগিয়ে যায়, এবার রাস্তার এই পার থেকে ওই পারে ক্রস করতে দেখেছে এবং এবার অনেকটা স্পষ্ট ভাবে দেখেছে। দেখার পর সে জাস্ট গাড়িটা স্টপ করে দিয়েছে। ওই জিনিসটা যখন একটা মানুষ আকৃতির কিছু একটা, উনি বলেছে যে এটা সম্পূর্ণ কি বলবেন যে সলিড কোনো কিছু আকৃতি বোঝা যাচ্ছিল না, মানুষের মতো আকৃতির, বাট ধোয়া যদি আপনি দেখেন কিরকম হবে এই ধরনের কিছু একটা নাকি উনি দেখছে এবং সেই ছায়ার মতো জিনিসটা আস্তে আস্তে করে হেঁটে চলে যাচ্ছে ওই পারে। এবং এই জার্নিটার পর উনি আমাকে বলেছে আজ পর্যন্ত উনি সন্ধ্যা 7টার পর এই রাস্তা দিয়ে গাড়ি চালান না
এনিওয়েজ, আমি জানি না এই ঘটনাটা কারো বিশ্বাস হয়েছে কি হয়নি, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তবে ডর টিম এই জায়গা সম্পর্কে এরকমই তথ্য পেয়েছিল এবং সেই জন্য আজকে আমরা তো যারা এসেছি এবং সেই সাথে রেডিওর থ্রুতে আপনাদের সবাইকে নিয়ে এসেছি রাতের বেলা কাওলায়। তো কাওলা থেকে আজকের মতো সুমন এবং তার অতিথিরা বিদায় নিচ্ছে। তবে আপনাদেরকে ইনভাইট করছি ঠিক এর পরপরই নতুন একটা সেগমেন্টে ট্যারোট কার্ড নিয়ে যারা খুব বেশি আগ্রহী কিংবা যাদের ট্যারোট কার্ড নিয়ে তেমন কিছু জানা নেই, তাদেরকে বলবো যে খুব মনোযোগ দিয়ে শুনুন। যারা জানেন না অনেক কিছুই জেনে যাবেন, আর যারা কিছুটা জানেন তাদের জ্ঞানের পরিধিটা হয়তো বা আরো অনেক বাড়বে। যাই হোক, সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট শুনবার জন্য। ডর মানে ভয়। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকে থেকে আমাদের এখানে নতুন একটা সেগমেন্ট চালু হচ্ছে এবং আমার কথা শুনে যারা আমাকে চেনেন তারা হয়তো বুঝতেই পারছেন আমি এই মুহূর্তে আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি। নতুন যে সেগমেন্টটা চালু হচ্ছে সেই সেগমেন্টটা সম্পর্কে আমরা আপনাদেরকে ঠিক না জানিয়েই বলবো, একবারে হুট করেই আমরা এই জিনিসটা নিয়ে আসলাম এই কারণে যে অনেক সময় হয় কি আগে থেকে প্রমোট করলে সেটা নিয়ে অনেক সময় অনেক স্টেশনে পায়োনিয়ার দাবি করেন, কারাকারির একটা ব্যাপার থেকেই যায়। তো সেই জায়গাটা থেকে আমরা একটা বরং ছলচাতুরির আশ্রয় নিয়েছি। ডরে একটা নতুন বিষয়, খুবই নতুন, সারা দুনিয়াতে নতুন না কিন্তু বাংলাদেশে আমরা বলতে পারি রেডিওতে নতুন, যে বিষয়টা সম্পর্কে আসলে ইনফ্যাক্ট আমার তেমন নিজেরও কোনো ধারণা নেই, বাট আই এম সো কিউরিয়াস এই বিষয়টা নিয়ে। তো এরকম একটা বিষয় আজকে থেকে চালু হচ্ছে যেটা ঠিক রাত 12টায় শুরু হবে এখন থেকে। এই পার্টটাতে আমি হোস্ট হিসেবে থাকছি আর আমার সঙ্গে থাকছে আমার খুব ক্লোজ একজন বন্ধু যে রিসেন্টলি এই বিষয়গুলো নিয়ে খুব বেশি নাড়াচাড়া করছে এবং আই ডোন্ট নো হয়তো অনেক আগে থেকে নাড়াচাড়া করছে, বাট আমার রিসেন্টলি আমার খুব চোখে পড়েছে। তো সামহাও আমার কাছে মনে হলো যে ডরের যারা শ্রোতা আছেন তাদের কাছে বিষয়টা খুব ইন্টারেস্টিং হলেও হতে পারে। আর ব্যক্তিগতভাবে আমি একেবারেই ভূতপ্রেত বিশ্বাস করা মানুষ না, কিন্তু ভয় সবারই আছে, তো আমারও আছে, কিন্তু আমি এই বিষয়টা নিয়ে খুব বেশি কিউরিয়াস। বাই দ্য ওয়ে, রেজা ভাই আপনার পরিচয়টা একটু দিয়ে দেন, আপনি হাই হ্যালো বলেন আমার লিসনারদেরকে। আমি রাব্বি রেজা, কিবরি ভাই আমার খুবই ঘনিষ্ঠ মানুষ। আপনাদেরকে একটা সেগমেন্টের জন্য আমাকে বলা হয়েছে, সেটা হচ্ছে ট্যারোট কার্ড। ওকে, ট্যারোট কার্ড। ট্যারোট কার্ডটা আপনি আগেই বলে দিলেন, সেটার জন্য আপনাকে থ্যাঙ্কস। ট্যারোট কার্ড নিয়ে আসলে অনেকেরই হয়তো বা রেডিও যারা শোনেন তাদের আইডিয়া থাকলেও থাকতে পারে। এই কার্ডটা একটা বিশেষ ধরনের কার্ড, কিন্তু ইন ডিটেল আসলে রেজা ভাই আপনাদেরকে বলবেন। রেডিওতে আমরা আজকেই ফার্স্ট এই সেগমেন্টটা কোন একটা ভয়ের বিশেষ অনুষ্ঠানে আমরা লঞ্চ করছি। ট্যারোট কার্ড বেসিক্যালি রেজা ভাই এই জিনিসটা আসলে কি, আপনার ইন জেনারেল যে সেটা বলেন। আচ্ছা, ট্যারোট কার্ড হচ্ছে একটা বিশেষ ধরনের কার্ড। এই কার্ডগুলা এখন এটা কার্ড, আসলে এটা কার্ড না, এটা ছিল ছবি। একটি মানুষ যে মাথা উপরে পা নিচে, একটা লোকের মাথা নাই বা হাত নাই বা ঘোড়া। আপনার কাছে আছে তো কার্ড? আমার কাছে কার্ডটা। আচ্ছা, আপনি একটু কার্ডগুলো বের করবেন? শিওর। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদেরকে বলতে চাই, যারা ইন্টারনেট অ্যাক্সেস আছে তারা চাইলে আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। বানানটা বলে দেন। TAROT, ট্যারোট কার্ড। ট্যারোট মানে এটা কি, মিনিং কোনো জানা আছে? ট্যারোট আসলে মিনিং আজ পর্যন্ত কেউ জানে না। ট্যারোটের মিনিং আসলে কিছুই না, এবং ট্যারোট কার্ডের আবিষ্কারককে তাও কেউ জানে না, আজ পর্যন্ত রিভিল হয় নাই। কেউ বলে এটা গ্রিক সভ্যতা, কেউ বলে মিশরীয় সভ্যতা, কেউ বলে ইজিপশিয়ান থেকে আসছে, আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে একুরেট এটা কোথেকে আসছে। ওকে, সো এখানে যেটা জানি যে 52টা কার্ড মিলে একটা ব্যাপার থাকে, এখানে কি ওরকম নাম্বার? এখানে 78টা কার্ড আছে, টোটাল 78টা কার্ড। এর মধ্যে মেজর কার্ড কিছু আছে। আচ্ছা, আপনি বোধহয় আমাকে যখন অনুষ্ঠানটা শুরু হয় তার আগে যেটা বলছিলেন, এই কার্ড ধরলে বা কোনো কিছু হলে তো কোনো সমস্যা? আসলে ধরলে তেমন কোনো প্রবলেম নাই। কার্ডের নিয়ম হচ্ছে 78টা কার্ড আমাকে রাখতে হবে মখমলের কাপড়ের মধ্যে। এটা মানে আপনি ট্যারোট কার্ডের যে নির্দেশিকা বা বইটা পেয়েছেন ওখানে আছে, আমি বইটাকে একটু দেখতে পাই আমার লিসনারদের জন্য? অনেকেই হয়তো বলছেন যে কার্ড নিয়ে আমরা কেন ডরে কথা বলতে আসলাম। আমরা যে কথাটা সবসময় বলি প্রিয় শ্রোতা, ডর মানে হচ্ছে ভয়, এবং ভয় থেকে কখনোই ডর আসলে বের হওয়ার চেষ্টা করেনি, সেখানে একটা নতুন মাত্রা যুক্ত করবে এই ট্যারোট কার্ড। ট্যারোট কার্ডের যে বইটা আমি পেলাম সেটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন গাইড, এবং ইনস্ট্রাকশন গাইডে ট্যারোট কার্ডের ছবি সহ বিভিন্ন বিষয়গুলো বলা আছে। এখানে আমি একটা কার্ড দেখতে পাচ্ছি যে ক্লাউনের মতো, দ্য মেজর আরকানা অর সামথিং লাইক দিস, তারপরে দ্য ম্যাজিশিয়ান, তারপরে হচ্ছে দ্য হাই প্রিস্ট, দ্য ইমপ্রেস। একটু ভালো এরকম হ্যাঁ, এরকম অনেক ছবির দিকে লক্ষ্য করেন তাহলে বুঝবেন এই ছবিগুলা অনেক আদি ছবি। জি, এই ছবিগুলা অঙ্কন করা হয়েছে রিসার্চের, বিভিন্ন রকমের রিসার্চের কথা বলেন যে যারা এগুলো রিসার্চ করে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে, তাদের মতামতে এই কার্ডের বয়স হচ্ছে প্রায় 4 থেকে 5,000 বছর। 3,000 বছর বলা হয়, বাট এভারেজ 4 থেকে 5,000 বছর, মানে 5,000 বছর। হযরত সময় তখন হারুত এবং মারুত দুজন ফেরেশতা ছিলেন। হারুত এবং মারুত নামটা মনে রাখবেন।
ওনারা যখন পৃথিবীতে আসলো তখন জাদুবিদ্যা দুনিয়াকে শেখানো হলো। হারুত এবং মারুত পৃথিবীতে এসে মানুষকে জাদু শেখালো এবং বলে গেল যে এটা ভালোর জন্য, এটা খারাপের জন্য, তোমরা ভালোটা করবা, খারাপটা করবা না। তখনই মানুষ ভালো খারাপ মিশিয়ে ফেললো। মিশিয়ে পরে তার ব্ল্যাক ম্যাজিক, হোয়াইট ম্যাজিক, বিভিন্ন ধরনের জাদু শুরু করলো। আচ্ছা, তো আমরা যেটা জানি যে একটা সময় ছিল যখন জিনরা আকাশের উপরে কথা শুনতে পারত। আসলে ভূত প্রেত সবই জিনের কাজ, যে ধর্মেরই হন বা মানুষ ছাড়া পৃথিবীতে অন্য লিভিং অবজেক্ট এক্সিস্ট করে, সে মানুষের মতোই কিন্তু মানুষ না, যেটা আমরা দেখি না। তো জিনরা আগে প্রথম আকাশ থেকে কথা শুনতে পারত। প্রথম আকাশে কোনো কিছু হুকুম দিল করার জন্য, যে ফেরেশতাকে বললো তোমরা কালকে মিশরে বৃষ্টি দিবা। তখন বৃষ্টি ফেরেশতা প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে বলে, কথা বলে যে আগামীকালকে মিশরে বৃষ্টি আমরা দিব, আমাদের উপর হুকুম আসছে। ঠিক কথাগুলো যেতে 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 প্রথম আকাশ পর্যন্ত যায়। তখন জিনরা প্রথম আকাশে উড়ে উড়ে যেত এবং শুনতে পারত যে প্রথম আকাশে ফেরেশতারা কথা বলতেছে যে কালকে মিশরে বৃষ্টি হবে। তো এই কথাটা সে পৃথিবীতে এসে গণক যারা ছিল তাদেরকে বলতো যে এরকম কালকে মিশরে বৃষ্টি হবে। তো গণক সেটা মানুষকে বলতো, আমি তোমাদেরকে গণনা করে বললাম কালকে মিশরে বৃষ্টি দেখবা হবে, আর অনেক তার সাথে অনেক কথা মিলিয়ে বলতো। দেখা যেত আসলেই কালকে বৃষ্টি হয়ে গেছে। আচ্ছা, তখন গণকের প্রতি অনেক বিশ্বাস জন্মালো। গণক তখন জিনকে ইউজ করে বিভিন্ন ভাবে কাজ শুরু করলো। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই যে জাদুবিদ্যা বা ট্যারোট কার্ড আমরা যেটাই বলি না কেন, যে মানুষের যে মিস্টেরিয়াস ওয়ার্ল্ড, সেটার পিছনে একটা লম্বা ইতিহাস, অনেক লম্বা ইতিহাস। আচ্ছা, তো ইতিহাস তো আমরা নিশ্চয়ই বলবো আমাদের দর্শক শ্রোতা যারা আছেন, এবং আমি দর্শক বলবো এই কারণে কারণ ফেসবুকে আপনারা আমাদের অ্যাক্টিভিটি দেখতে পাবেন। এই ট্যারোট কার্ড যেহেতু আমাদের এখন প্রতি সপ্তাহের নিয়মিত সেগমেন্ট, এটা রাত 12টায় শুরু হচ্ছে। আমি আর জেকে প্রিয়াস এই পার্টটাতে থাকবো, যেটা বাকি পার্টটা ডিল করে আলটিমেটলি সুমন। তো এটা আমার সঙ্গে সরাসরি লিসনারদের একটা কানেকশন থাকবে। আমি যেটা বুঝি যে এটা একটা মিস্টেরিয়াস কার্ড, কিন্তু আমার শ্রোতা যারা আছেন, যারা আমার মতোই এই বিষয় সম্পর্কে কিছু জানা, তাদেরকে যদি আপনি বলেন এই কার্ডটার অ্যাক্টিভিটিস আসলে কি করে এই কার্ড? অ্যাক্টিভিটিসটা বলি তাহলে, দুইটা অ্যাক্টিভিটিস খুব ইন্টারেস্টিং। আমরা কি জানি অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তো এই কার্ডের মধ্যে বর্তমান বলতে কোনো শব্দ নেই। মানুষের জীবনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছে, কিন্তু প্যারানর্মাল জীবনে বর্তমান বলতে কোনো শব্দ নেই। অতীত এবং ভবিষ্যৎ এই দুটো শব্দ। এই কার্ড অতীত এবং ভবিষ্যৎকে কন্ট্রোল করে। যদিও এটা আমি বলবো আপনাদেরকে, এটা থেকে বিলিভ করা না করা আপনাদের বিষয়। এক্স্যাক্টলি, সেটা আমরাও আমাদের শ্রোতাদেরকে বারবার বলি কশনের জায়গা থেকে। দিস ইজ নট এ সায়েন্টিফিক প্রোগ্রাম যে একবার হাতে কলমে দেখিয়ে দেয়া 2 আর 2 যোগ করলে 4 হয়, ওরকম কিছু না। আপনি এটা বিলিভ করবেন কি করবেন না সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমরা আমাদের জায়গা থেকে বিষয়টিকে এইভাবে জেনেছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দ্যাটস অল। ওকে, বলুন। যেরকম নিয়মগুলো আছে, প্রচলিত নিয়ম, সেভাবে আমি বলতেছি। তো অতীত এবং ভবিষ্যৎ, এই যে আমি কথাটা মাত্র বললাম অতীত এবং ভবিষ্যৎ, এই কথা কিন্তু অতীত হয়ে গেছে অলরেডি। বর্তমান বলতে কোনো শব্দ নেই এই কার্ডের জন্য। যদি আপনি প্র্যাকটিক্যাল হন তাহলে চিন্তা করেন বর্তমান বলতে কোনো শব্দ আছে কিনা। আমি যত কথাগুলো বলতেছি প্রতি মুহূর্তে সেটা অতীত হয়ে যাচ্ছে। বর্তমানটাকে একটা ফিলিংস না, যে আমি যেই জিনিসটা অনুভব করতেছি সেটাই তো প্রেজেন্স। কোন সময় প্রেজেন্স? এই সময়ের জন্য। এই যে মাত্র বললেন সেটা কি প্রেজেন্স হইলো? অতীত হয়ে গেল। হ্যাঁ, অতীত হয়ে গেল, অফকোর্স। কিন্তু যেটা আসতেছে, যেটা আসবে সামনে, সেটা আপনি দেখতেছেন, সামনে একটা রিক্সা আসতেছে দেখতেছেন চোখে, এবং অতীতে যা ঘটে গেছে সেটা আপনি জানেন। আপনি 1 সেকেন্ড আগে যেটা বলছেন সেটা অতীত হয়ে গেছে। হ্যাঁ, সেভাবে চিন্তা করলে অফকোর্স সবই পাস। যা আমাকে টাচ দিয়ে যাচ্ছে এটা একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে ওই চ্যানেলের টাচ বা ফিলিংটা কি? লাইক আমি যে কথাগুলো বলতেছি সেটা সব অতীত, এবং মুহূর্তের মধ্যেই অতীত। এবং আপনি যে এই যে নিঃশ্বাস নিচ্ছেন, বা যারা শ্রোতারা শুনতেছেন, তারা ঘড়ির দিকে তাকিয়ে দেখেন যে পৃথিবীর কারো ক্ষমতা আছে একটা সেকেন্ড আটকে রাখার? ঈশ্বর ওই নিয়মটা করে দেয় নাই। এই কার্ডটা হচ্ছে অতীত এবং ফিউচার নিয়ে। এটা আপনি বললেন যে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, নিয়ন্ত্রণ বলতে কিভাবে করে এটা হচ্ছে বিষয়। এই কার্ডটা 2 ভাবে ভাগ করা হয়। এটা একটা অভিশপ্ত কার্ড। অভিশপ্ত কেন? অভিশপ্ত এই কারণে, ছবিগুলো দেখেন, দেখলে বুঝবেন। এখানে অনেকগুলো আছে মেজর আরকানা, আর কিছু আছে মাইনর আরকানা। আরকানা বলতে? আরকানা হচ্ছে একটা রাজ্য, ওকে, কার্ডের রাজ্য। এখানে এই ছবিগুলো আপনারা দেখতেছেন, বিভিন্ন ধরনের ছবি। এই ছবিগুলো মানুষ দেখছিল তখন 3-4 হাজার বছর আগে। এই ছবিগুলো দেখে তারা অঙ্কন করত, পাথরে, পাতায়, মাটিতে অঙ্কন করে আস্তে আস্তে তারা এটাতে খেলা শুরু করতো। খেলাধুলা করতে 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 একটা সময় তারা দেখলো তারা যে কার্ডটা অঙ্কন করছে সেই কার্ডটা তার সাথে ঘটে যেত। ধরেন একটা কেউ আর্ট করলো, একটা মনে করেন একটা মুরগিকে সে জবাই দিচ্ছে, একটা মাটিতে অঙ্কন করলো, বা এটাতে সে খেলা শুরু করলো। দেখা যেত তার ঘরে প্রতিদিনই মুরগি একটা জবাই হচ্ছে। বা কেউ একটা অঙ্কন করলো একটা ঘোড়া, মাথা মানুষের, বডি ঘোড়া, মাথা মানুষের, তো সে স্বপ্নে প্রতিদিন একই জিনিস দেখতো। এভাবে 78টা কার্ড এসে ফিক্সড হয়ে যায় 3-4 হাজার বছর। এগুলো কে করেছেন, কোথা থেকে? এটা কোনো হিস্ট্রি নাই। এটা হিস্ট্রি আছে 3 ধরনের, তারা মতবাদ দেয়। কিছু কিছু লোক বলে 3000 বছর, কেউ বলে 5000 বছর, কেউ বলে গ্রিক সভ্যতা থেকে এটা আসছে, কেউ বলে মিশরীয় থেকে, অনেকে বলছে যে প্যারিস থেকে অনেক আগে, যখন পৃথিবী শুরু হয়েছে আদম আজম থেকে শুরু করে। কিন্তু এটাই সবকিছুর মূল, যে হযরত মুসা থেকে এটা শুরু। ওকে, তো ব্যাপারটা ছিল যে নিয়ন্ত্রণটা আসলে কিভাবে করে। হ্যাঁ,
আমার সাথে দুজন গেস্ট নিয়ে আসছি। আমি অলমোস্ট ক্লাস 6-7 থেকে আমি প্র্যাকটিস করি। ট্যারট কার্ড না, প্যারানরমাল লাইফ নিয়ে প্র্যাকটিস করি। যেটা মানুষ ছাড়া পৃথিবীতে কি আছে এবং যদি থেকে থাকে আমরা দেখি না কেন ফিল করি না। এই কার্ড মূলত জিনদের সাথে রিলেটেড, আমি এটা বলবো। এটা আপনার নিজের লাইফের এক্সপেরিয়েন্স, এটা কার্ডের সাথে জিনদের রিলেটেড। আমি আপনাকে ডাক দিলাম, কি ভাই শোনেন, একটা কথাটা শুনলেন, কারণ আপনি বাংলা ভাষা বুঝেন। আমি যদি চাইনিজ ভাষা আপনাকে ডাক দিই আপনি বুঝবেন না, বাট আমি আওয়াজ তো শুনবো। আওয়াজ শুনবেন কিন্তু বুঝবেন না কিছুই। ঠিক যখন কার্ডটা পড়া হয় তখন একটা ইন্টারাক্ট হয় অন্য জগতের সাথে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কার্ডটা পড়ার একটা নির্দিষ্ট ভাষা আছে? ভাষা এটা আপনি স্টাডি করে শিখেছি। আমি ইন্ডিয়া থেকে শিখে আসছি এটা, এবং শিখে আসছি মানে কি অনেক বছরের সাধনা। এটা প্রায় 10 থেকে 16 বছর বলবো আমি, কারণ মাঝখানে গ্যাপ গেছে, 1 বছর আমি পড়ি নাই। রেগুলার যদি ধরি আমি স্টার্টিং থেকে এখন পর্যন্ত ধরি, তাই 16 বছর উপরে হবে কার্ড নিয়ে প্র্যাকটিস করি। মানে এইগুলো শুধু নিজের কিউরিওসিটি কি করেছেন? না, শুধু কিউরিওসিটি না, আসলে অ্যাচিভমেন্টের জন্য করছি। আমার জীবনে কিছু অ্যাচিভমেন্ট হয়েছে এই কার্ড দিয়ে। আর শুধু কার্ড না, লস তো হিসাব ছাড়া। লস শুধু আমার না, যারা দর্শক শ্রোতা শুনতেছেন তাদের লস হইতে পারে, যারা শুনবেন। রেডিও লিসনার কমে দিবেন লস তো। বাইরে এভাবে আমরা একটু আমাদের গেস্ট যারা আছে আজকের অনুষ্ঠানের সঙ্গে একটু পরিচিত হয়নি, সেটা হচ্ছে আপনি একটু আপনার পরিচয়টা বলেন। হ্যাঁ প্লিজ। আমি কাজী মোহাম্মদ আবির হোসেন। আবির হোসেন, না আপনি কি আমরা বলবো রেজা ভাইয়ের ক্লায়েন্ট? আমি রেজা ভাইয়ের ছোট ভাই। মানে আপনার উপর এক্সপেরিমেন্ট চালিয়েছে সে? হ্যাঁ, আমার উপর অনেকবার, এবং আমি অনেক এটার বিশ্বাস করলে তো আসলে ইমান চলে যাবে, আমি যেটা মনে করি। বাট অনেক বিষয় আছে যেটা বিশ্বাস করতে বাধ্য হয়েছি আমি। ফাইন, ওকে। আমার আরেক ভাই বলছেন, একটু পরিচয় হই। মোহাম্মদ মাসুম আহমেদ মীর। মাসুম আহমেদ মীর, আপনি কি একই কথা বলবেন? হ্যাঁ, প্রায় একই আমার সাথে ঘটছে কিছু। আপনার সঙ্গে রেজা ভাইয়ের কানেকশনটা কিভাবে? হ্যাঁ, ছোট ভাই, আমার এলাকার আর কি বড় ভাই। সো আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে দুজন গেস্ট কে নিয়ে এসেছি যারা রেজা ভাইয়ের খুব কাছাকাছি মানুষ। সো সামহাও রেজা ভাই তাদের উপর এক্সপেরিমেন্ট করেছেন, যেগুলো গল্প আমরা আপনাদেরকে শোনাবো। কিন্তু এখানে একটা বিষয়ে লক্ষ্য রাখবেন, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে এসে আপনাদের জন্য একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করতে চাই। সেই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, এই ট্যারট কার্ড দিয়ে যেহেতু রেজা ভাই বলছেন যে আপনার অতীত এবং ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করা যায়, এই নিয়ন্ত্রণ ব্যাখ্যাটা অনেক বড়, যেটা আপনারা অনুষ্ঠান শুনলে হয়তো বুঝতে পারবেন। যারা উইলিংলি পার্টিসিপেট করতে চান আমাদের এখানে, অর্জন কিংবা বিসর্জনের খাতায় নিজেকে দেখতে চান ভবিষ্যৎ আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমি আপনাদেরকে মোটেও এটা ইন্সপায়ার করবো না, কিন্তু যাদের রেজা ভাইয়ের মতো কিউরিওসিটি আছে তারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন, বিশেষ করে এই পার্টের সেগমেন্টে। এবং সেটার জন্য আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি। আপনারা আমাদেরকে ফোন করবেন অ্যাজ ইউজুয়াল যে নাম্বারটি আছে। ফোন নাম্বারটি হচ্ছে 09613892। আমি আবারও বলছি 09613892। এই নাম্বারটিতে ফোন করার পরে আপনি আপনার নাম বলবেন স্পষ্ট করে, সেল নাম্বারটি বলবেন, এবং আপনার ব্যক্তিগত জীবনে কোনো ধরনের অধিভৌতিক বা প্যারানরমাল অ্যাক্টিভিটি ঘটছে কিনা। অনেকে হয়তো অদ্ভুত কিছু জিনিস দেখেন বা এরকম কোনো ঘটনা ঘটে যেটার আপনি কারণ হয়তো বা জানতে চান, কিংবা এমন কোন ঘটনা যেটা আপনি কোনো সমাধান পাচ্ছেন না। আমাদের এই সেগমেন্টের মূল যে মানুষটি, সে হচ্ছে রেজা ভাই, তার বিভিন্ন কারসাজির মাধ্যমে সে আসলে বের করে দিবে আসলে ঘটনাটা কি। তো আপনি তাহলে আমাদের এখানে ফোন করে বলবেন সেটা হচ্ছে, আমি ট্যারট কার্ডের এই পার্টটাতে অংশগ্রহণ করতে চাই এবং আমার জীবনে এরকম ঘটনা ঘটছে। খুব ছোট করে বলবেন এবং আপনার সেল নাম্বারটি দিয়ে দিবেন। আমরা আপনাকে সরাসরি স্টুডিওতে আমন্ত্রণ জানাবো, কিংবা আমরা আপনাকে লাইভে ফোন করে সমাধানটা দেওয়ার চেষ্টা করবো। আমি কি ঠিক বলছি রেজা ভাই? ওনার কোশ্চেনগুলো আমরা আনসার করবো, কোশ্চেনগুলো যে কোনো সম্পর্কে জানতে চাই যেটা, ওকে, সেটা আমরা আনসার করবো। ফাইন। তো প্যারানরমাল অ্যাক্টিভিটিস এর কোশ্চেনগুলোর অ্যান্সার সে করার চেষ্টা করবে। তো রেজা ভাই, আমরা একটু ওনাদের স্টোরিগুলো শুনি, তাহলে অনেক জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আবি ভাই, কিভাবে, মানে কি হলো, ঘটনাটা শুরু হলো কিভাবে? ঘটনা তো অনেকগুলাই আছে। বেসিক্যালি প্রথম একটা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আজ থেকে 7 থেকে 8 বছর আগের কথা। ভাইয়া বাসা তো সুনামগঞ্জে। স্কুল ছুটি হয়ে ভ্যাকেশন আমরা গেলাম সুনামগঞ্জ, সবাই ফুল ফ্যামিলি। সুনামগঞ্জে যাওয়ার পরে ওখানে ঘোরাফেরা করতেছি। তো এর মধ্যে ট্যারট বেশ তার কিছু আগে মনে ট্যারট কালেকশন করছিল, আগে থেকেই তো চর্চা করতো, এটা ওইটা করতো। তো আমি বিশ্বাস করতাম না, দেখতো এটা ওইটা, আসো তোমাদের দেখি গিয়ে। আরো ছোট ছিলাম, হাসির ছলেই। এর মধ্যে আমাদের ওই পাশেই একটা খেলার টুর্নামেন্ট, ক্রিকেট খেলা। ওইখানে মনে হয় প্রায় 10-15টা দল, মোটামুটি ভালো বড় আয়োজন। তো ভাইয়া বললো যে আমি একটা দল নিয়ে আসছি, মানে হঠাৎ আইসা বললো যে একটা দল নিয়ে আসছি। আমি বললাম যে কি দল? মানে ক্রিকেটের দল। আমি বলছি আচ্ছা, মানে ওইখানে চাঁদা দিয়ে সে এন্ট্রি হয়ে আসছে, মেম্বার কারা, খেলবে কারা? ও বলতেছে আমি, এরপরও ছোট ভাই আছে আমার রায়হান, শিশির আছে, আমরা 4 জন, আর একটা সুনামগঞ্জের স্থানীয় ছেলে 5 জন, সব মিলে। তো খেলা হচ্ছে 2 দিন পর। আমি আর রায়হান শয়তানি করে বললাম, ভাই এক কাজ করো, তুমি তো ট্যারট করো, খেলায় কাজ করো, ট্যারট একটু দেখো না, আমাদের খেলার রেজাল্ট দেখে দাঁড়াবে। হ্যাঁ, ট্যারট সম্বন্ধে কোনো ধরনের বিশ্বাস তো দূরের কথা, হাসতাম। তো বললাম, তো ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে, ওকে আজকে রাত্রে বলবো। তখন রাত 11টা 12টা বাজে। আমাদের পরশু দিন খেলা, তো কালকের দিনটা সময় আছে।
খুব একটা ভালো প্লেয়ার কেউই না, মানে জাস্ট কথার ছলে নিয়ে নিছে টিম। তো ও রাত্রে বসলো, তো আমাদেরকে নাম্বার দিল যে আমি 3 নাম্বার, ও 1 নাম্বার, রায়হান 2, এইভাবে নাম্বার ওয়াইজ নামের পরিবর্তে যে তুমি 1 নাম্বার প্লেয়ার, তুমি দ্বিতীয়, 13টা সেইভাবে দেখবে। তো যাই হোক, ওকে 13টা দেখলো, কার্ডটা একটা সিলেক্ট করতে হয়। আমরা সবাই সবার মতো কার্ডটা সিলেক্ট করলাম। একটু পরে বইটা নিয়ে পড়লো টড়লো। তো প্রথমে জিজ্ঞেস করলাম প্রশ্ন করো, মানে প্রশ্ন করতে হয়। বললাম যে ভাইয়া আচ্ছা আমরা কি জিতবো কি হারবো, ফার্স্ট কোয়েশ্চেন। তো দেখা বললো যে হারবো। হ্যাঁ, বললাম যে না আন্দাজে কও কেন, সত্য কথা কও। মানে আমি বলছি যে ফাইজলামি করতেছি, বললাম ভাই সিরিয়াস কও। তো বলতেছে যে না হারবো কনফার্ম। আচ্ছা ঠিক আছে, ওকে কত রান হইতে পারে আমাদের, আনুমানিক একটা টার্গেট বলো তো। দেখি যে হারবো আসলে কি ধরনের ও বলে। তো আবার একটু ঘাটাঘাটি করলো। একটু পরে বলতেছে 40 থেকে 50 এরকম। আমি বললাম যে না এরকম না, আরো ক্লোজ বলো। এরকম তো বলতেই পারি, 40-50 এটা একটা মানে মাথায় নিলেই বলা যায়। তো বললো যে তাহলে 45 থেকে 50। আমি বললাম যে না একটা বলো। সে একটা তো আসলে এইখানে ওইভাবে মিন করতেছে না, ও আবার ভাষা জানে যেটা আমরা পড়লে বুঝবো না। তো ও বললো যে আচ্ছা তাহলে আরো ক্লোজ বলি, 45 থেকে 48, 50 পর্যন্ত যেতে পারবো না। আমি আর রায়হান হাসাহাসি করলাম। তাই এরপরে বললাম যে আরেকটা জিনিস বলতে পারবা? তো বলতেছে কি বলো, কে কত রান করবে। বলার পরে হ্যাঁ পারবো। আমি আর রায়হান একজন আরেকজনের দিকে তাকাচ্ছি আর হাসতেছি। তো বললাম যে আচ্ছা বলো। তো প্রথমে সুনামগঞ্জের যে একটা স্থানীয় ছেলে ছিল, ওর আমরা একটা আনুমানিক কার্ড ধরে নিয়েছিলাম। ওর ব্যাপারটা কিছু আসে নাই ওইভাবে, মানে ও তো ছিল না প্রেজেন্ট। তো পরেই শিশিরের ভাই হিসেবে শিশিরের কার্ড ও দেখলো, এ বললো শিশির ডাক মারবে। ওকে। এবং এইভাবেই বললো যে ফার্স্ট প্লেয়ার, ফার্স্ট বল এবং বোল্ড, আই মিন যেটা গোল্ডেন ডাক। বিশাল বলা, এইভাবে বলা না এটা। শিশির তো পুরো আগুন, মানে বলার বাইরে আগুন, যে কি কয় সারাদিন ক্রিকেট খেলতেছি এগুলো কি কয়। আমরাও হাসতেছি। ওকে শিশির তুমি এই ডাক মারবা গেল। আর এরপরে রায়হান ভালো প্লেয়ার, স্কুল লেভেলে সে ক্রিকেট খেলে, মানে ইন্টারনালি যত ক্রিকেট খেলা টেলা হয় সেগুলোতে অংশ নেয়, ডিভিশনে খেলে, ভালো প্লেয়ার। রায়হান জিজ্ঞেস করলো ভাইয়া আমারটা দেখো। তো দেখলো, দেখা বললো যে রায়হান তুমি তো ভালো খেলো, কিন্তু রান তো তোমার দ্বারা খুব একটা আশানুরূপ রান হবে না। বলছে কত? আমার একটা আইডিয়া হয়তো 15-20। বলছে 3 রান করবা। আমি যখন এই কথা বললো যে একজন ডাক একজন 3, তখন আমি বুঝে নিলাম যে শয়তানি ছাড়া আর কিছু নাই। ঠিক আছে, আমি তো ক্রিকেটের মধ্যে আসি, বাট ওইভাবে ওরকম কোন প্লেয়ার না, খেলাধুলা ওইভাবে এক্সপার্টও না। আমি বললাম যে আমি তো তাহলে প্রশ্নই নাই, কথাই নাই, আগেই কবে যে তুমি নামতেই পারবা না। আমি এরকম চিন্তা করছি। ভাই এবার আমারটা দেখো। রায়হানও বেশ চাটা, উল্টা পাল্টা কয়, পাগল হয়ে গেছে, মাথা খারাপ, অমুক তমুক করেছে, ও কয়ে বের হয়ে গেছে। তা আমারটা বললো যে তুমি 5 রান নিবা। আমি বললাম ভাই এটা ইম্পসিবল, আমি না বল করতে পারি, না ফিল্ডিং দিতে পারি ঠিক মতো, না ব্যাটিং পারি, আর তুমি আমার 5 রান। হ্যাঁ নিবা, আমি যেটা দেখতেছি সেটা বলতেছি। তো পরের দিন খুব রায়হান সেই প্র্যাকটিস, মানে যেটা বলার বাইরে সে 10, 15, 20 নিবেই। মানে তার কথা আজকে আমি 13 ভুয়া তা প্রমাণ করে ছাড়বো। এবং আমিও বেশ মনে মনে রাখছি যে আমি 1 রান আউট হবো, 5 রান না, ঠিক আছে, এইভাবে চিন্তা করতেছি। আরেকটা সুনামগঞ্জের যে ছেলে ছিল, ওই ছেলেটার কোনো রেজাল্ট পাইনি। লাস্টে ছিল, মিস করে গেছি, সরি। হ্যাঁ লাস্টে ছিল ও নিজে। আমি বললাম তোমারটা কত? আমারটা তো আমার বললে হবে না। আমি বললাম না বলো, না বললে কেমন, নাম গোটা কয়ে দিলাম, আমরা ডাক মারুম, এই করুম, এই করুম, তুমি তোমারটা কও। পরে কইতেছে যে আমি খেলার হাল ধরবো। ঠিক আছে, এটা তোর বাই ডর থেকে বের হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এটা ইজ কোয়াইট ফানি, এন্ড এই মুহূর্তে যারা যোগ দিয়েছেন তাদের কনফিউশন হয়ে যেতে পারে যে আসলে কি ডর চলছে না অন্য কিছু, কারণ এত গুরু গম্ভীরে যে সাউন্ড হয় ডর, সো এরকম কিছু না। বাট ভয় পাওয়ার জন্য আসলে এনভায়রনমেন্ট অনেক বড় একটা ফ্যাক্ট, কিন্তু এনভায়রনমেন্টে যাওয়ার জন্য সিচুয়েশনটা অনেক বড় ফ্যাক্ট। সিচুয়েশন যেভাবে যাচ্ছে আমরা সেভাবেই যাচ্ছি। আমরা আসলে খুব ইচ্ছে করে আপনাদেরকে ভয় পাওয়া দিতে চাচ্ছি না। এখানে ট্যারট কার্ড এক্সপেরিমেন্ট হচ্ছে। হ্যাঁ, সো হয়তো বা সামনের দিকে গেলে আপনারা বুঝতে পারবেন যে কেন ট্যারট কার্ড ডরে। ওকে বলেন। হ্যাঁ, তো ও বললো যখন যে আমি তো হাল ধরবো খেলার, আমি তখন নির্ঘাত বুঝলাম যে সে ফাইজলামি করতেছে এবং ট্যারট কার্ড নিয়ে আসে আসলে কিছুই দেখে নেই, কিছুই পড়ে নেই, আন্দাজে একটা বইলা আমাদেরকে মোটামুটি মানে হাসির পাত্র হওয়া সে নিজেই। তো যাক, সে বলে খেলার হাল ধরবে। আর ওই ছেলেটা, ওকে, ওর কথা মতো যে ওই ছেলেটাও মোটামুটি ভালো খেলবে এবং ও আর আমরা সবাই আউট। আচ্ছা, বললাম ভালো হয়, তুমি যা কইছো ভালো, ওকে ঠিক আছে, আমরা কালকে প্র্যাকটিস করবো, তোমার সব ধারণা কথা যে ভুল সেটা প্রমাণ করে দিব। যাই হোক, পরের দিন প্র্যাকটিস করে আমরা পরশুদিন খেলায় নামবো মাঠে। আমাদের খেলা দুপুরে ছিল, তো দুপুরে গেলাম আমরা। যাওয়ার পরে প্রথমে কথা অনুযায়ী নামলো শিশির আর ও, দুজনই নামছে। ও হচ্ছে শিশির হচ্ছে ব্যাটিং এ, ও হচ্ছে অপোজিটে।
প্রথম বলটা করলো এবং বলটা কোনো আউট হয় এবং খুব আহামরি কোনো বল না, এবং সে বোল্ড হইল, সিরিয়াসলি বোল্ড হইল, এবং চোখ আমার আকাশ উঠে গেল সাথে সাথে, যে এটা কি দেখলাম। যাকে আমি বললাম যে একটা কোইন্সিডেন্স, এটা হইতেই পারে, বাকিগুলা দেখি কি হয়। তো ও তো অপোজিটে দাঁড়াই আছে, ওর পরে রায়হান নামলো। আমি সঙ্গতার কারণে আমি নাম বলে এটা, কারণ আমি খুব একটা ভালো প্লেয়ার না। রায়হানকে বললাম, রায়হান নামো তো ভাই। নাইমা তো বাইরে হতো কতক্ষণ, একটা 4 মেরে দাও, তাহলেই তোর কথা শেষ। মাঠ খুব বড় না ভাই, ছোট মাঠ। রায়হান নামার পরে রায়হানের খেলা শুরু, একটা 2টা বল মিস হইলো, 2-1টা বল মারলো, কিন্তু রান হচ্ছে না ওইভাবে। আচ্ছা, একটা বল মারলো, একটা বাউন্ডারিতে 2 মার্ক ছিল, মানে ওই বাউন্ডারিতে লাগলে 2 হবে। আচ্ছা, ও 2 মারলো এরকম। তাই আমি রায়হানকে বললাম যে জোরে জোরে চিল্লা বলতেছে, রায়হান আরেকটা ওই বাউন্ডারিতে, তাহলেই 4। ওকে, তো একেবারে মানে ওই বলটা তো মারলো, বলটা উঠার বল ওইভাবে ছিল না আমার মনে হয়, তো বলটা ওইটা ক্যাচ আউট হয়ে গেল, মানে 3 রানে ক্যাচ আউট হয়ে গেল। তো এটা তো মানে আলটিমেটলি এই 2টা ঘটনাই এনাফ ছিল যে ঘটনা কিছু একটা ঘটতে যাচ্ছে। হ্যাঁ, বাট দেখুন, আপনি আপনার জায়গা থেকে বলেছেন ঘটনা ঘটেছে, বাট আমার জায়গা থেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমি এই প্রসঙ্গ থেকে রেজা ভাই আপনার জায়গায় একটু ফিরি। আচ্ছা, তার আগে আমরা এখানে একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমরা ফিরে আসবো আবারও। এই ফাঁকে আপনাদের সবাইকে বলি, প্রিয় শ্রোতা, আমরা স্পেশালি ডরে নতুন কিছু যাত্রা শুরু করলাম আজকে। আমরা এই সেগমেন্টটাকে বা এই পর্বটাকে বলছি ট্যারোট কার্ড সেগমেন্ট, যেটার মূলত এক্সপার্ট বা মেন্টর হচ্ছে রেজা ভাই, এবং আমি মূলত হোস্টের ভূমিকায় এখানে আছি। আমি নিজেও আসলে অনেক বেশি কিউরিওসিটির জায়গা থেকে আজকের এই পার্টটিতে অংশগ্রহণ করেছি এবং আশা করছি যে আপনারা খুব এনজয় করবেন। আমরা ছোট্ট একটা বিরতি নিব, মাত্র 4 মিনিটের বিরতি। 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি। ডর মানে ভয়। 4 মিনিট পরে আবারও স্বাগত জানাচ্ছি ডরে হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, এবং স্পেশাল সেগমেন্টে আপনারা শুনছেন ট্যারোট কার্ড রাউন্ড। ট্যারোট কার্ডের বিভিন্ন কারসাজি বা ট্যারোট কার্ডের বিভিন্ন ক্ষমতা, নিয়ন্ত্রণ ক্ষমতা, সেগুলো নিয়ে কথাবার্তা চলছে। আমরা কথা না বাড়িয়ে আবারও যেখানটা ছিলাম সেখান থেকে ফিরতে চাই। হ্যাঁ, আপনি তো জানেন এরকম ঘটনা ঘটবে, রিড করতে পারেন বা বুঝতে পারেন, নিশ্চয়ই আপনার ফিলিংসের জায়গাটা অন্যরকম। কিন্তু আমার কোয়ারির জায়গাটা হচ্ছে এরকম, যখন আপনি এটা দেখেন, যে আপনি বুঝতে পারেন যে এটা হচ্ছে বা এটা হবে, তখন আপনার ফিলটা কি হয়? আমার কষ্ট হয়। এরকম আমি হলিউডের অনেক মুভিও দেখেছি যে প্রেডিকশন করতে পারে, সে দেখছে ভবিষ্যতে খারাপ কিছু। আপনি কি চেঞ্জ করতে পারেন সিচুয়েশন? চেঞ্জ করার ক্ষমতা একমাত্র ঈশ্বরের, আমার না। এখানে শুধু ঘটনাগুলো বলবে কি হচ্ছে সামনে। কারণ আমি যখন কার্ড পড়ি, আমি কিন্তু নর্মাল থাকি না, আমার কষ্ট হয়। আপনারা দেখবেন ওয়ার্ল্ডের বড় বড় অস্কার পাওয়া মুভিগুলো গুগলে সার্চ করবেন, ট্যারোট কার্ড রিলেটেড মুভি, প্রায় 100টার মতো মুভি আসবে। ইউ ক্যান সি মি, এই ধরনের অনেক মুভি আসবে, ইনসেপশন টাইপের। তাহলে কিছুটা আইডিয়া পাবেন যে আসলে এগুলো কি, কিভাবে পড়া হয়, কিভাবে পড়া, কিন্তু কখনো প্র্যাকটিস করতে যাবেন না। আর আবির যে কথাগুলো মাত্র বললো, যদিও ফানি ছিল বিষয়গুলো, এটা জাস্ট প্রেডিকশন ছিল, রাইট হয়েছে। তার গলায় একটা ছিদ্র আছে, খেয়াল করেন। হ্যাঁ, আমি আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হয় ওটার জন্য। হ্যাঁ, এখন ঠিক আছে, মাঝখানে প্রবলেম ফেস করছি আমি। আচ্ছা, মানে অনেক বড় বড় প্রবলেম ফেস করছি। সে আপনাকে বলবে এটা একটা ঘটনা। তাকে একবার ডাক্তারের মৃত ঘোষণা করছিল, ডাক্তারের ঘোষণা সে মৃত, মেডিকেল ডেড। হ্যাঁ, তারপর সে জীবিত হয়েছে আল্লাহর রহমতে। আমি ছিলাম তখন, তোকে হাসপাতালে। এরকম ঘটনা আমার চারপাশে অহরহই ঘটে। হ্যাঁ, ঘটে, মানে ভয়ঙ্কর ঘটনা। একটা বাচ্চার ক্ষেত্রে এরকম হলো, হেলিকপ্টারে করে তাকে তারপর নিয়ে আসা হয়েছে ঢাকাতে স্কয়ারে, তারপরে মারা গেল আবার। ঘটে, ওর ঘটনাটা একটু ভিন্ন, ওই ট্যারোট কার্ড সাথে রিলেটেডই। কি ঘটনা সেই বললেই ভালো হয় নাকি? ঘটনাটা আমি বলতে পারি, সমস্যা নাই। হ্যাঁ, বলেন। আমার আগের ঘটনাটা শেষ করিনি, তারপরে কি নতুন ঘটনা যাবো? হ্যাঁ, শিওর বলেন। তারপরে যেটা দাঁড়াইলো যে আমি নামলাম যথারীতি। রায়হান তো খুব মন খারাপ ছিল, এবং ভাই আনবিলিভেবল, আমি 5 রানই নিলাম এবং 6 রানের সময় রান আউট হইলাম। ওকে, এবং ও এবং সুনামগঞ্জের ছেলেটা লাস্ট নাম ছিল। ওকে, তো ভাইয়া আর সুনামগঞ্জের ছেলে এই 2জন মিলে 47 or 8, মানে 1 রান এদিক ওদিক হয়েছিল ওর কথার। ওকে, মানে ওইটা মিলে নাই পুরাপুরি, মানে 48 হয় নাই বা 45 হয় নাই, 47 বা 46 এরকম একটা কাউন্ট ছিল। এবং ওই সময় থেকে ট্যারোট কার্ডের প্রতি একটা মানে দুর্বল আকর্ষণ তৈরি হলো আপনার, মানে একটা দুর্বলতা চলে আসলো। আসলে বিশ্বাস না করলেও, মানে আমি বলতেছি না বিশ্বাস করতেছি, কারণ বিশ্বাস করলে ইমান থাকবে না ভাই, আমি আবারও বলতেছি। কিন্তু আমি যেহেতু দেখলাম নিজের চোখে, তাহলে সেখানে মানে বিলিভ না কইরা তো আমি পারতেছি না। আর গলার যেটা ছিল, হ্যাঁ বলতেছি আরো কিছু ঘটনা যেটা আমার ব্যক্তিগত লাইফে আমি অনেক সাফার করছি। এটা আমি বলতেছি না ট্যারোট কার্ডের জন্যই, বাট ঘটনাগুলো ঘটছিল ওই সময়টায়, 2012-র শুরু। আমি একটু আগে যে কাহিনীটা বললাম ওইটা মনে হয় 2008 বা 2009-এর কথা। এটা হচ্ছে প্রায় 4-5 বছর পরের মধ্যে। আমি ট্যারোট কার্ডের ব্যাপারের কথাও বলিনি, কখন ওর হাতে দেখতামও না। তো ওই সময়টা আমি বেশ কিছু দামি মোবাইল বাংলাদেশে আসে তখন, এক্সপেরিয়া গুলা। আমি ভাইয়ার কাছে একদিন আসলাম, ভাইয়ারা বললাম যে
আমার তো একটা মোবাইল কেনা দরকার, তো তুমি এক কাজ করো না, ট্যারট কার্ডে একটু দেখো না কোনো সিস্টেম করে একটা মোবাইল কেনা যায় কিনা। আমার ফোন কেনার অ্যাবিলিটি আছে, মানে আমি শুনতাম যে ও বিভিন্ন ভাবে ওর শখের জিনিসগুলা পকেটের টাকা নষ্ট করতো না, অন্যভাবে খেলা ছিল, এটা ছিল ওটা ছিল, ওইভাবেও করতো। আমার তো আর সেগুলা নাই। আমি আব্বার কাছ থেকে টাকা নিতাম, তো ওইটা বাজেট আমার ছিল না ওইভাবে। আমি ভাই আমার কাছে কিছু টাকা আছে আর বাকিটা দরকার, ওগুলো আমি দিই। আমি না তোমার দেওয়া লাগবে না, তুমি একটু দেখো যে ট্যারট দিয়ে আমার দিতে পারো কিনা। তো বললো যে ক্ষতি হইতে পারে প্রথমে। আমি বললাম সমস্যা নেই, কি কি জানি করছিল, ট্যারট বললো যে ঠিক আছে ওকে তোমার মোবাইল হয়ে যাবে। তো আমি কিছুদিন পরে সেকেন্ড হ্যান্ড ওই সেম মডেলটাই খুব কম দামে পাইলাম আমার বাজেটের ভিতরে। আমি কিনলাম এবং ওরা ফোন দিয়ে বললাম ভাই আমি তো এটা পাইছি। হ্যাঁ তাহলে ঠিক আছে। তো ওইখান থেকে একটা বিশ্বাস। তো কিছুদিন পরে হুন্ডা কিনবো, মোবাইলের ঘটনার পরে 3-4 মাসের মধ্যে। আমার কাছে যে টাকাটা আছে আমি ইয়ামাহা ফেজার কিনতে যাচ্ছিলাম। তো ওরা বললাম যে আমি একটা হুন্ডা কিনবো, কিনো। আমি তুমি কিনে দিবা, ঠিক আছে আসো। আমি ওর বাসায় 2-3 দিন ধরে রয়েছি, নেটে খুঁজে এটা করি এটা করি, আমার বাজেটে হয় না। আমি বললাম ভাই এক কাজ করো না, একটু ট্যারট। তো না, এবার একেবারে স্ট্রিক্ট যে না তো নাই, করবেই না। আমি আপুরে ধরি, ওর এটা করি ওইটা করি, বল ভাইয়ারা যেটুক করে দিতে। আপু তো না, এগুলোর মধ্যে যাইস না, তুই দূরে থাক। মানে আপনার বউ? হ্যাঁ সম্পর্কে আমার বোন হয়, বোন হয়, আপন বোন, আমার আপন বোন। ওকে, আচ্ছা বাই দ্য ওয়ে আমি এখানে একটা কথা বলে নেই। আসলে আমরা তো একটা সার্কেলেই থাকি, ভাবির সঙ্গে আপনি একবার এসেছিলেন আমাদের স্টুডিওতে, সে সময়টাতে কথা হচ্ছিল। উনি একেবারেই চান না আপনি এই বিষয়টা নিয়ে স্টাডি করেন বা আমাকে নিষেধ করছিল পড়তে, ট্যারট কার্ডগুলো এই ধরনের অ্যাক্টিভিটিতে না যেতে, প্যারানর্মাল না যেতে, কারণ সে তো দেখে রেগুলার। আমার বারান্দা অনেক কিছু ঘটে, আমি যে বাসায় থাকি, আমার নিজের বাড়ি। যেদিন আমি কার্ড পড়ি, যেদিন আমি উইজাবোর্ডে বসি বা প্ল্যান চেট করি, সেদিনই বাসায় অনেক কিছু ঘটে যায়। তো সে অনেক সাহসী, আমি বলবো আমার চেয়ে বেশি সাহসী। কিন্তু এই ঘটনাগুলো যে ঘটে, আমার একটা বাচ্চা আছে ছোট, ওর উপর এফেক্ট হতে পারে। ওকে, তো আমি এখন যেগুলো করি সেগুলো প্রোটেকশন নিয়ে করি, আগে যেটা করতাম না, প্রোটেকশন নিয়ে করি, আর্মরটা নিয়ে নিই, তারপরে করি। ওকে, তো এই জন্য সে নিষেধ করে আর কি এগুলো করতে আমাকে। হ্যাঁ, তো আমি ওকে বললাম, তো না করলো, খুব হার্ডলি না করলো যে না এটা ক্ষতি হতে পারে। আমি এটা সম্বন্ধে আরো স্টাডি করছি। আগে ক্ষতির ব্যাপারটা সে খুব একটা জানতো না। তো পরবর্তীতে আমাকে বললো যে এটা ওইভাবে যখন করছিল ওটা ঠিক হয় নাই। তো যাই হোক হয়ে গেছে যে এটা এইবার আর এটা ভাই সম্ভব না। আমি লাগেই থাকলাম, লাগা থাকতে থাকতে একটা পর্যায়ে ও মানে খুব ধরলাম এবং সে আমাকে বললো যে 2টা 10 টাকার নতুন নোট নিয়ে আসো। তখন শিশিরও ছিল আমার সাথে, নিয়ে আসলাম। আসার পরে ও নিল, নিয়ে কি পড়লো টড়লো এটা ওইটা তো বুঝি না, রুমে ছিলাম না, বললো যে রুম থেকে যাইতে। তো যেটা করার করছে, করে আমার বললো যে ছাদে যাও। রাত তখন 12টার উপরে বাজে, চাঁদের আলোটা ফুল মুন, ছাদে যায়, চাঁদের আলোতে এটা ধরে রাখো টাকা 2টা। কি কত আমি ট্যারটের কথা কিছু কয় না, যাও না, ট্যারটই তো বলছে এটা করতে। তো আমি যাক গেলাম, আমি চাঁদে ধরলাম, ধরার পরে অনেকক্ষণ ধরে নিয়ে আসলাম। আসার পরে বললো যে কালকে সকালে উঠা ওখানে ইনস্ট্রাকশন যেভাবে আসছে 4 রাস্তার মোড়ে এই টাকাগুলো ফালায় রেখে আসবা, কারণ কেউ যাতে না দেখে, সিস্টেমটা এইটা। আমি বললাম আচ্ছা ঠিক আছে ওকে। আমি রেখে আসলাম, আমি আর শিশির 2জনই গেছিলাম। 10 টাকা 20 টাকা রাখলাম এবং সত্যি কথা ভাই হিউজ টাকা আসছে আমার কাছে। কিভাবে আসলো? আমার বিজনেস পারপাস। তখন থেকে আমার ব্যবসা দেখতাম, আমাদের প্রেস হচ্ছে আরামবাগে, ওইখানে আমি তখন বসা শুরু করি এবং আমার মোটামুটি ভালো কাজ আসতেছিল। আমি বলবো না যে ট্যারটের জন্যই, বাট সামহাও একটা মাধ্যমে আসতেছে। আমি ভাইয়ারে বললাম যে ভাইয়া আল্লাহর রহমতে তো টাকা পয়সা আসছে, তাহলে কিনো এখন ফেজার কিনবা কি কিনবা কিনো, কিন্তু ভাই তোমার কিন্তু ক্ষতি হইতে পারে, সাবধান, বি কেয়ারফুল। তারপর এইভাবে বলবো যে বাইক কিনবা, বাইকই অ্যাক্সিডেন্ট করতে পারো তুমি। তা আমি ওকে নিয়ে যে উত্তরা থেকে একটা বাইক কিনে আনলাম। আনার পরে ওটা চালাচ্ছি, কিন্তু সে ভাই আমি খুব সুস্থ মানুষ, সুস্থ বলতে আমার কখনো ঠান্ডাও লাগে না। একদিন রাতে হঠাৎ আমি ফুল সেন্সলেস এবং 12 দিন কোমায়। মাই গুডনেস। ডাক্তার মেডিকেলি বললো যে আমি মারা গেছি, মারা যাব। আরেকটা বড় বিষয় হচ্ছে আমার 1 মিনিট 2 মিনিট 3 মিনিট শরীরে কোনো পালস নাই। ডাক্তার যত ধরনের চেষ্টা আছে, প্রথমে আমাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছিল রেনেসাতে, ল্যাবেট ট্যাবেট কেউ নেয় নাই আমাকে, বলছে উনি বাঁচবে না, ওনাকে নিয়ে লাভ নেই। একটা সিমটম তো থাকে, কি কারণে এমন হইলো, কোন ধরনের মানে আমি বুঝতেছি যে আমি অসুস্থ বা হঠাৎ, এটা অনেক বড় ব্যাপার, কিন্তু কোমায় চলে যাওয়া পর্যন্ত বিষয়টা অনেক বড় কিছু না। তো অ্যাপোলো ডাক্তার বললো যে উনি বাঁচার কোনো পসিবিলিটি নাই, 10% পসিবিলিটি আছে। আমি তো সেন্সলেস, আমি পরবর্তীতে শোনা কথা। তো 11 দিন পর আমার জ্ঞান আসছে এবং আমি একটা সুন্দর কথা বলি, যেটা আমি আজকেই বলতেছি, এর আগে আমার বাসায় আমি বলছি আম্মাকে
আমার জ্ঞান আসার পর থেকে আমি শুনতাম আমার কানের কাছে কে জানে কি বলতো, ফিস 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 করে বলতো। এটা অনেক ভাই ট্যারট কার্ড যারা রিড করে বা যাদের পড়ি এদের এই ঘটনা ঘটে, কানের কাছে ফিস ফিস করা। মানে এটা একটা কমন কাহিনী, এটা 90% বা 85% লোকের সাথে ঘটে ঘটনাটা। যাদের কার্ড আমি রিড করি, মানে যাদেরটা আপনি রিড করবেন তাদের কানের কাছে ফিস ফিস সাউন্ডটা আসে। এটা ওকে মনে হয় আমার বলা হয় নাই, আপু জানে, আমি বাসায়ও বলছি। তা আমি তো প্রথমে ডাক্তার বললো যে আমি কাউকে চিনবো না। তো গলার এটা কিভাবে হলো? হ্যাঁ ওটা ওইখান থেকেই তো, এইখান থেকে আবার শ্বাসনালী প্রবলেম শুরু হইলো আলটিমেটলি, যেখানে ডাক্তার কোনো কারণই পাইলো না যে আমার শ্বাসনালীতে কেন প্রবলেম হবে। তারপরে এখানে ফুটা করে ট্রাকোস্টমি করে দিল। এরপরে আমার কয়েকবার অপারেশন হইলো, ডাক্তার পার্মানেন্ট বলে দিল, আমি বোবা হয়ে গেছিলাম। আমি কিন্তু 1 বছর বোবা ছিলাম, কথা বলতে পারতাম না। তারপরে কি আপনি এই ট্যারট কার্ড আর কখনো? না আমি বলি তো, এরপরে আল্লাহ চাইলে আমি যখন ডাক্তার বললো যে আমি আর কখনো ভালো হব না, আমি লাকিলি একটা চান্স পাইছিলাম, সেটা সহবরতার একটা রাত ছিল। আমি প্রচন্ড কান্নাকাটি করছিলাম, আল্লাহ মাপ চাইছিলাম এবং এইটা নিয়েই মাপ চাইছি যে আল্লাহ আমি যদি কোনো অন্যায় করে থাকি আমার ক্ষমা করো। এছাড়া আমার কোনো রং নাই, আমি জানি। এবং আমার কণ্ঠটা ফিরে, আমার আব্বা আম্মা কাঁদতো, খারাপ লাগতো আমার কাছে। এবং আমি সহবরতার পরের দিন থেকে কথা বলা শুরু করছি, যেটা ডাক্তাররা 1 বছর চেষ্টা করেও পারে নাই। এবং কথা বলছে মাপ চেয়েছে যে আমি আর কোনোদিন এই উল্টাপাল্টা কাজের ভিতরে নাই। ওইটাই আপনার লাস্ট ট্রাই ছিল? হ্যাঁ ওইটা লাস্ট ট্রাই ছিল। আর এর আগে অনেক ট্রাই আছে, অনেক প্রমাণ আছে, অনেক কিছু জানি আমি, অনেক কিছু এটা সম্বন্ধে জানি আমি। আচ্ছা আমরা মাসুমের কাছে কি যাই। আপনার লাইফে নিশ্চয়ই এরকম টুকটাক এক্সপিরিয়েন্স আছে? আমার লাইফে কিছুদিন আগে বাংলাদেশে খেলা হয়েছে, ইংল্যান্ড ভার্সেস বাংলাদেশ। তো আমি খেলা দেখতে যাব, এর আগে বললাম হঠাৎ করে রবি ভাই আপনি একটু ট্যারট কার্ডটা দেখেন আসলে কি হয়, বাংলাদেশ কি জিতবে কি না হারবে। তো দেখলো, দেখার পর কার্ডগুলো রাখলো, রাখার পর বললো আমাকে উঠাও একটা কার্ড, যে কোনো একটা কার্ড উঠালাম। তারপরে পড়লো, উনি কি পড়লো উনি জানে, বললো আর কি লম্বা করে কেউ খেলবে নাকি। আমি বললাম হ্যাঁ খেলবে। তো ফর্সা করে কয়েকটা হিংস দিল আগে আমাকে। তো আমি বললাম হ্যাঁ এরকম খেলবে, আজকে ও খেলবে। আমি বললাম হ্যাঁ তাসকিন ও খেলবে। আমি বললাম হ্যাঁ খেলবে। বললো তাহলে বাংলাদেশ জিতবে আজকে, তুমি নিশ্চিত থাকো জিতবে। তো এই অনুযায়ী আমি আমার ফ্রেন্ডের সাথে বাজি লাগলাম। তো আমি আবার সেদিনই স্টেডিয়াম গেছিলাম, স্টেডিয়াম যা দেখি বাংলাদেশ হারা পড়ে যায়। আমি ফোন দিছি, কি ভাই আপনি কি বললেন ভাই, এ তো আসলে হারতেছে মিয়া। আলটিমেটলি এটা তো সেকেন্ড, হ্যাঁ সেটা বললেন মিয়া জিতবো কি, মিয়া ট্যারট কার্ড পড়েন, এই কি আজাইরা জিনিস মিয়া। পরে কয় তুমি দেখো, তুমি খেলা দেখো, লাস্ট পর্যন্ত দেখে আসো। পরে দেখলাম না ঠিক আছে, মিলে গেল আর কি জিনিসটা একদম। এটা তো একটা ঘটনা যেটা আপনি ম্যাচ নিয়ে অনেক প্রেডিকশন, অনেক ধর্মগুরুরাও অনেক সময় বলেন, এটা ইন্ডিয়াতেও আমরা মাঝে মাঝে শুনি, বিশ্বকাপ নিয়েও হয়। ঠিক আছে, সো হোয়াই নট, আমাদের রেজা ভাই কেন বলতে পারবে না? ওনারা বলতে পারলে রেজা ভাইও বলতে পারবে, সেটা ঠিক আছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনের কোনো অভিজ্ঞতা আছে কিনা, লাইক এই যে গার্লফ্রেন্ড নিয়ে অনেক সময় থাকে। হ্যাঁ একটা আছে, এটা বলাটা আর কি, অনলাইনে বলাটা আর কি। না আসলে ব্যাপারটা হয়েছে কি, তো আমার কোনো কারণে ব্রেকআপ হয়ে যায়। তো ব্রেকআপ হয়ে যাওয়ার পর এবার বোধহয় আমরা গেস্ট পাবো, এতক্ষণ ভয় পেয়ে যাচ্ছিলাম। আমার মনে হয় লিসনার ইন্টারেস্ট ফিল করবে। হ্যাঁ তো 7 কি বা 8 দিকের কথা, গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায়। 1 বছর গেল, তো গার্লফ্রেন্ডের হয় না এর মধ্যে আর। তো রাব্বি ভাই জিজ্ঞেস করলাম ভাই ট্যারট কার্ড দেখেন আমার কি অবস্থা, আসলে কিছু হয় নাকি। তো রাব্বি ভাই বললাম, তো রাব্বি ভাই বললো আচ্ছা ঠিক আছে, ট্যারট কার্ডের কিছু নিয়ম আছে। রাব্বি ভাই বলছিলেন তোমার মানি ব্যাগে কি 2 টাকা ছিল নাকি, বলছিলেন না? তো আমি বললাম 2 টাকা তো নাই, 2 টাকা লাগবে। আমি গেছে ঠিক আছে ম্যানেজ দিলাম 2 টাকা। দেওয়ার পর ওই কার্ডগুলো রাখলো, বললো তুমি উঠাও কার্ড। তো উঠালাম, অনেক আগে কথা কিছু ভুলে গেছি আর কি। তো বললো 6 মাসের মধ্যে তোমার কোনো গার্লফ্রেন্ড হবে না। তো আমি বললাম কি ভাই এটা কোনো কথা বললেন ভাই, আমার গার্লফ্রেন্ড জুগিয়ে দিবেন, আপনার কোনো হবে না 6 মাসের মধ্যে। আমি ঠিক আছে 6 মাসের মধ্যে হবে না। 6 মাস গেল, বছরও গেল, ইনস্ট্যান্ট আমি কোনো গার্লফ্রেন্ডও হয় না, মানে হয় 1 মাস, হয় 2 মাস, হয় আমার ভালো লাগে না, ওর ভালো লাগে না, আমার রিলেশনই ঠিক না। তো এটা নিয়ে কোনো কিছু বলছে কেন হয় না বা কোনো কারণে না, এটা আমি আর ওই তারপরের থেকে যে এই কুফা লাগছে, তারপরে থেকে আমি দেখিও না আসলে। পরে যদি আরো কুফা লেগে যায়, পরে আমার বিয়েও বন্ধ হয়ে যাবে এই কারণে দেখিও না। কিন্তু একটা জিনিস কি, মানে এটা মোটামুটি আমি জানি না আজকে দর্শনের লোকজনের প্রতি কি হচ্ছে, ডরের জায়গায় আছে কিনা নাই। ট্যারট কার্ডের আপনি ইন্টারেস্ট ফিল করলেন সামহাও, এটা কি কোনো ঘটনা ছিল নাকি নিজে থেকেই আপনি কোথাও
কোথাও থেকে দেখলেন, ইন্টারেস্টটা আপনার কেন হলো এই প্যারানরমাল অ্যাক্টিভিটির দিকে? ইন্টারেস্ট হলো এই কারণে, আমার এক ফুপু থাকে, হ্যাঁ, ঘানাতে, আফ্রিকা থাকে। আমার একটা রুম ছিল সুনামগঞ্জ। আমাদের বাসা হচ্ছে মেঘালয় পাহাড় থেকে 11 কিলোমিটার দূরে, মানে ঘর থেকে মেঘালয় পাহাড় দেখা যায় এরকম। আমার রুমে শুধু মূর্তি থাকতো, আর এই মূর্তিগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না। এটা মূর্তিগুলো হচ্ছে গাছের বাকলের তৈরি মূর্তি, আফ্রিকা থেকে আনা। ওকে। তখন আমি ক্লাস 5-6 পড়ি, তখন তো স্টার্ট আর কি আমার। ওকে। ফুপু নিয়ে আসতো মূর্তিগুলা, খুব এক্সপেন্সিভ মূর্তিগুলা, মানে একটা লম্বা মূর্তির মধ্যে 4টা-5টা মাথা, মানে ভয়ঙ্কর। এগুলো রুমে থাকতো। তখন থেকে আমার সাথে অনেক ঘটনা ঘটতো রাতের বেলা, অনেক কিছু দেখতাম, অনেক কিছু আমার সাথে হতো। এমন এমন ঘটনা ঘটছে যা আমি বলার পরে অনেকেই মিলাই নিবে নিজের সাথে, যে ওদের সাথেও হয়তো ঘটছে ঘটনাগুলো। বোবায় ধরা যেটা বলে, আমারটা আসলে বোবা ধরা ছিল না, আমি দেখছি সরাসরি। বোবায় ধরা তো আমাদের ইন জেনারেল লাইফে অনেকেরই করে। এটার যে টার্মটা আসলে বোবা কি অনেক কেউ জানে না, আমি বলবো যে 90% লোক জানে না। বাই দ্য ওয়ে, ফিরবো এখান থেকে, তবে তার আগে বলি আমাদের যেহেতু বিরতির সময় হয়েছে, এখানে ছোট্ট একটা বিরতি আমাদেরকে নিতেই হবে। আমরা ছোট্ট আরেকটা বিরতি নেব 5 মিনিটের, এবং 5 মিনিট পরে আবার ওই আড্ডায় ফিরবো। আর বারবারই বলছি, যারা এই রাউন্ডে যোগ দিতে চান আমাদের সঙ্গে, ট্যারট কার্ড রিড করতে চান নিজের, যারা বিভিন্ন রকমের প্যারানরমাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে আছেন, যাদের জীবনে বিভিন্ন অধিভৌতিক ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু আসলে এটার কোনো উত্তর খুঁজে পান না, তারা আমাদের রেজা ভাই শরণাপন্ন হতে পারেন। বাট দিস ইজ নট সাইন্টিফিক, বারবারই বলছি, আপনারা একেবারে কৌতূহলের জায়গা থেকে আপনারা অংশগ্রহণ করতে পারেন। এটাকে আসলে বিশ্বাসের জায়গা থেকে আমরা অবশ্যই আপনাদেরকে এমফ্যাসিস দিব না, জোর করবো না, এটাকে বরং ফান হিসেবে নেওয়াটাই ভালো। আমি আমার জায়গা থেকে ভাবেই বলবো, কিন্তু রেজা ভাই হয়তো বা তার জায়গাটায় সিরিয়াস, কারণ সে এটা নিয়ে অনেক বেশি গবেষণা করে, এটাকে সে আসলে ফান হিসেবে নেয়নি, তার জীবনে সিরিয়াস হিসেবেই নিয়েছে, সুতরাং তার ভাষাটা হয়তো একটু অন্যরকমই হবে। জাস্টিফিকেশন আসলে আপনার, ঠিক আছে? ওকে, আমরা 5 মিনিটের ছোট্ট একটা বিরতির পর আবার আড্ডায় ফিরছি। 5 মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি ডরে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, এবং ডর নিয়ে আমরা কথা বলছিলাম। ডরের স্পেশাল সেগমেন্ট, আমি আরজি কিবরিয়া স্বয়ং এখানে উপস্থিত, এবং ট্যারট কার্ড আমরা যেটাকে বলছি স্পেশাল সেগমেন্টে, ট্যারট কার্ড নিয়ে যাদের আইডিয়া ছিল না তারা হয়তো কিছুটা আইডিয়া পেয়ে গেছেন। আমরা গল্পেতে ছিলাম, আমরা গল্পে আবারও ফিরছি, এবং স্পেশালি ইনভাইট করছি যারা আমাদের সাথে অংশগ্রহণ করতে চান এই অনুষ্ঠানে। আপনাদেরকে নিয়ম বলে দেওয়া আছে, সেই নিয়ম অনুসারে আপনারা ফোন করবেন, জানাবেন, আমরা সরাসরি আপনাদের সঙ্গে যোগাযোগ করব, কিংবা এই অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। বোবায় ধরা তো আমাদের ইন জেনারেল লাইফে অনেকেরই করে। এটার যে টার্মটা আসলে বোবা কি অনেক কেউ জানে না, আমি বলবো যে 90% লোক জানে না। ওকে, কি এটা? বোবা হচ্ছে একটা প্রাণীর নাম। যেই বাসায় ইঁদুর থাকবে সেই বাসায় মানুষকে বোবা ধরবে, এটা মনে রাখেন। যেই বাসায় ইঁদুর থাকবে, আমি বারবার বলছি, দিস ইজ নট এ সাইন্টিফিক ইস্যু। ফার্স্ট অফ অল, ওনার জায়গা থেকে, ওনার স্টাডি থেকে উনি ভাবে বলছেন, সেটা বিশ্বাস করবেন কি করবেন না এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আমরা এখানে সবাই একত্রিত হয়েছি জাস্ট বিকজ অফ আওয়ার কিউরিসিটি, কজ বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক কিছুই আমরা জানি না, এবং আমরা কৌতূহলী বলেই আমরা জানতে চাই। সেটার ব্যাখ্যা একজন এক রকম ভাবে দিচ্ছে। আপনি চাইলে আপনার রেডিওটা বন্ধ করে দিতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই, সে স্বাধীনতা আপনার আছে। বলেন। গত এপিসোডে আমি বলছিলাম একটা কথা আপনাদেরকে, আপনারা লক্ষ লক্ষ শ্রোতা, আমার কোনো কথা যদি প্রুফ না থাকে সেটা আমি বলবো না কখনো। আমি যে কথাই বলবো সেটা প্রুফ সহ বলবো, যাতে আমি হাসির পাত্র না হই। অনেকে অনেক কিছু থাকে। ইঁদুর থাকলে বোবা ধরবে, যেটা আপনি বললেন, অনেকে হাসতে পারে, হাসবে। ইঁদুর থাকতে বোবার সম্পর্ক কি? রাইট, প্লেগ হতে পারে, কিন্তু বোবা কেন হবে? আচ্ছা, যেই বাসায় ইঁদুর থাকে সেই বাসায় জিন তো সব জায়গায় থাকে অ্যাভেলেবেল। আব্রাহা একটা ওয়ার্ড আছে, আব্রাহা, যেটাকে জিনদের ছোট বাচ্চা যারা থাকে, জিনদের কিন্তু বাচ্চা থাকে, এরাই হচ্ছে বোবা। আমরা বোবা বলি তাদেরকে। আমরা বাংলাতে পানি বলি, বিদেশিরা বলে ওয়াটার, জিনিস কিন্তু একই। কেউ বলে বোবা, কেউ শয়তান, এরকম, কেউ প্রেত, এরকম। এই বোবা জিনিসটা হচ্ছে জিনের বাচ্চা। জিনদের কিন্তু ফ্যামিলি আছে। আমি আপনাকে বলছি আজকে যে আমি একটা সময় পেলে আপনাদেরকে জিনদের জীবন নিয়ে কথা বলবো। ওরা কোথায় থাকে, কি করে, কি খায়, ওরা কিসের রূপ ধারণ করে, আপনার পাশে তারা কোথায় থাকে। হ্যাঁ, জাস্ট জেনে রাখেন, আপনার প্রতিটা শ্রোতার টয়লেটে জিন থাকে, এটা জাস্ট মাথায় রাখেন 100%। আপনি কি রাত দুপুরে টয়লেট করা মানুষের বন্ধ করে দিতে যাচ্ছেন? এটা মাথায় রাখেন। তারপরে আমি একটু সেই বিষয়ে পরে বলবো। ওকে, যে ঘটনাটা ছিল, আপনার ঘটনাটা শোনার আগে টয়লেট করে আসুন, কারণ শোনার পরে আপনি টয়লেটে যেতে পারেন বলে আমার মনে হয় না। যদি আপনি একাও থেকে থাকেন, যত লজিক্যাল মানুষই আপনি হন না কেন। ওকে, হ্যাঁ বলেন। এই যে জিন টয়লেট থাকে সেটার নাম খান্নাস। এটা কার্বিতে খান্নাস বলে। খান্নাস শব্দটার সাথে আমরা পরিচিত। খান্নাস জিনটা টয়লেট কেন থাকে, কি কারণে থাকে, প্রুফ কি, সেটা আমি বলে দিব আপনাদেরকে, যদি আমাকে সময় দেন আপনারা। পরবর্তীতে শ্রোতাদেরকে বলবো, যেহেতু আমি এখন আছি ট্যারট কার্ড নিয়ে, সেটাই বলি। ওকে, তো আমার সাথে ঘটনাগুলো ঘটতো, আমি সরাসরি দেখছি। তো ইঁদুরের থেকে কেন আসছে জিনিসটা, যেই বোবা আপনাকে ধরছে, আপনাদের অনেক লক্ষ লক্ষ শ্রোতার মধ্যে কিছু শ্রোতা থাকবেন যাদেরকে অলরেডি বোবা ধরছে। হ্যাঁ, ধরেছে, সত্যি। আপনারা, আমাকেও ধরেছে। আমি চোখ খোলা, কিছু সব বুঝতে পারছি, কিন্তু কথা বলতে পারছেন, সেন্স পুরোপুরি আছে কিন্তু মুভ করতে পারছেন না। এদের মধ্যে কিছু কিছু শ্রোতা আপনি পাবেন যারা দেখছে সরাসরি। যারা দেখছেন আপনারা, এই আমার কথা যারা শুনতেছেন, তারা একটু মিলিয়ে নেন। তাদের আঙ্গুল 3টা থাকবে, হাতের আঙ্গুল 3টা। চেহারা থাকবে শিয়ালের মতো অথবা ইঁদুরের মতো, বডি থাকবে
একদম তৈলাক্ত কালো, কালোর মধ্যে যদি একটা কালো জিনিস, মানে কালো মানে কি কুচকুচে কালো, এই যে কলমের মার্কার পেনের মতো কালো, কালির মতো। আমি দেখি নাই কখনো কোনো কিছু। অনেকে আমাদের মধ্যে যারা শ্রোতা আছে বোবা ধরছে কিন্তু দেখে নাই, অনেকে আছে দেখছে। আচ্ছা, আমি দেখছি অনেকবার, একাধিকবার। বুকের মধ্যে চাপ দেয়, পায়ে ধরে, মানে চাপ দিয়ে ধরে রাখে যাতে উঠতে না পারেন। তারপর যখন আপনার দোয়া পড়বেন, সূরা কালাম পড়বেন, সে আস্তে 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 একদম মুহূর্তের মধ্যে চলে যায়। বিশেষ করে আয়াতুল কুরসি পড়লে এটা খুব ছেড়ে দিবে। তো এখন কথা হচ্ছে আয়াতুল কুরসি পড়লে হয়, হিন্দুরা কি করবে, খ্রিস্টানরা কি করবে? কথা কি যুক্তিযুক্ত? যুক্তিযুক্ত। তাদের ধর্মীয়টা পড়লে চলে যাবে। আসলে এটা ধর্মীয় পড়ার সাথে যাওয়ার কোন ইয়ে না। যদি মেডিকেল সায়েন্স ধরেন, সেটা একটা রোগ। আমার ঘুমের মধ্যে আমাদের আত্মা থেকে শরীর বিচ্ছিন্ন হয়, যদি মেডিকেল টার্ম ধরা হয়। আমরা যখন ঘুমাই, যখন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখা মানে হচ্ছে আমাদের আত্মাটা, মানে আমাদের ব্রেনের নার্ভ গুলা, মানে আনকনসিয়াস মাইন্ড, 3 ধরনের মাইন্ড হয়, কনসিয়াস, সাবকনসিয়াস, আনকনসিয়াস। তখন আমরা সাবকনসিয়াস মাইন্ডে থাকি মেডিকেল সায়েন্সের মতে। প্যারানর্মাল দিকের মতো হচ্ছে আমাদের আত্মাটা শরীর থেকে বের হয়ে যায়, তখনই আমাদের উপর বোবাটা ধরে। বোবা যেহেতু জিনরা মানুষকে তখনই ধরতে পারে যখন সে স্বপ্ন দেখে। ওই মুহূর্ত ছাড়া কোনোদিন জিন কাউকে ধরতে পারবে না, অসম্ভব। ওই যে আপনারা বলেন জিনে ধরছে অমুককে তমুককে গাছের নিচে, এগুলা জাস্ট পাগলামি। জিন তখনই তাকে ধরতে পারবে যখন তার বডি থেকে আত্মার একটা ডিস্টেন্স তৈরি হবে, তখনই ধরতে পারবে। এছাড়া জিন তো আপনার বডিতে ঢুকতে পারবে না। মাই গুডনেস, এইটুকু আমার কাছে কিছুটা হলো সাইন্টিফিক মনে হয়েছে। সেটা আমার একেবারে ব্যক্তিগত বিষয়, আমি এই পার্টটুকু বিলিভ করছি আপনাকে, বিশেষ করে ডিস্টেন্সের জায়গাটাতে। আমার যে প্রশ্নটা ছিল, বিশেষ করে এই পার্টটা দিয়ে আমরা আজকের ফার্স্ট আমাদের যে যাত্রা শুরু হলো, বিশেষ করে ডরে রাত 12টা থেকে আমাদের যে সেগমেন্টটা শুরু হলো, সেগমেন্টের নাম হচ্ছে ট্যারোট কার্ড। এই ট্যারোট কার্ডে এখন থেকে রেজা ভাই আমার সঙ্গে থাকবে, আমি থাকবো, এবং এখানে আজকে তার এক্সপিরিয়েন্সের কাছে মানুষ যারা তারা এক্সপিরিয়েন্সের শিকার হয়েছেন ট্যারোট কার্ড, তাদেরকে নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। আরো 2-1 এপিসোডে হয়তো এরকম আরো 2-1 মানুষের গল্প আপনারা শুনবেন। কিন্তু লিসনার্স, আমরা চাই আপনারা নিজেরা আসেন নিজেদের ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে। আপনাদের ট্যারোট কার্ড যদি আপনারা এই ভদ্রলোকটিকে দিয়ে রিড করাতে চান, আপনারা সেটা করতে পারেন। আপনাদের সেই সাহসটা যদি থাকে তাহলে আপনারা আসতে পারেন, এবং যদি ব্যক্তি জীবনে কোনো সমস্যা ফেস করেন, এটা ইন্টারেস্টিং এর জায়গা থেকে, কিউরিওসিটির জায়গা থেকে, কিন্তু রিস্ক ইজ ইয়োর্স, সম্পূর্ণই আপনার। এবং আসার জন্য নিয়মটা হচ্ছে, আপনাদেরকে আবারও বলে দিব, সেটা হচ্ছে ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আরো একবার বলছি 09613892। এখানে ফোন করার পরে আপনি নাম বলবেন, সেল নাম্বারটি বলবেন আপনার, এবং আপনার জীবনে কি ঘটনা ঘটছে, আপনি কোন অবস্থার মধ্যে আছেন সেটা বলে, আপনি ভবিষ্যৎ যদি জানতে চান বা অতীত কোনো কিছু যদি জানতে চান, বা কোনো কিছু না, আপনাকে দেখিয়ে যদি বলতে চান যে আমার সম্পর্কে কিছু বলেন, ইন্টারেস্টিং কিছু, যদি রেজা ভাইয়ের সঙ্গে আপনার কথা বলার কোনো সুযোগ আমরা করে দিতে পারি, সেক্ষেত্রে ফোন নাম্বার দিয়ে দেবেন। আমরা চাইলে লাইভেও আপনার সঙ্গে কথা বলতে পারি ফোন করে, অথবা যেটা আমরা করতে পারি, আপনাকে স্টুডিওতে আমন্ত্রণ জানাতে পারি। তো দুটোর যে কোনো একটা কিছু আপনি করতে পারেন। যদি বলেন যে না, আমি স্টুডিওতে আসবো না, সামনাসামনি যাবো না, আমি ফোনে কথা বলবো ওনার সঙ্গে, তাহলে ফোনে ওখানে বলে দেবেন ওইভাবে। আর যদি মনে করেন যে স্টুডিওতে আসবেন, তাহলে আমরা আপনাকে এখানে আমন্ত্রণ জানাবো। ওকে, কিন্তু বলতে হবে আমি ট্যারোট কার্ডের সেগমেন্টে আসতে চাই, খান্নাসের গল্প আপনি বলতে চাচ্ছিলেন, এটা দিয়ে আজকের পার্ট আমরা শেষ করবো। বলেন। তো টয়লেটে খান্নাস থাকে, এটা প্রুফ হচ্ছে আপনার, যখন আমি বলবো আপনাদেরকে যে জিনদের জীবন নিয়ে, তখন জানবে। তো প্রশ্ন করছিলেন যে কেন আমি ট্যারোট কার্ড নিয়ে আমার ইন্টারেস্ট বাড়ছে। তো আমার রুমে গেলে ঘুরতো অনেক, মানে প্রচুর ঘুরতো, প্রচুর বোবা ধরা, এই ধরনের বা জিনের অনেক ধরনের ঘটনা, চালে হাঁটা। আমার সুনামগঞ্জের বাসায় একটা দরজা ছিল, যে দরজা কখনো খোলা হতো না। একটা রুম ছিল, যে রুমটা অ্যাবান্ডন ছিল, কখনো এটা খোলা হতো না কোনোদিন। আমাদের বাসার একটা কথা বলে দেয়, সুনামগঞ্জে আমাদের বাসাটার বয়স হচ্ছে 100 বছরের উপরে। একটা হিন্দু লোকের বাড়ি ছিল, 71 যুদ্ধের আগে বাড়িটা কিনা। ওই বাড়িটা এখনো আগের মতোই আছে, এখনো স্টিল, মানে তেমন মডিফাই করা হয় নাই, পুরাতন। এখনো আমাদের বাসা কোনো পিলার নাই, পিলার জায়গায় গাছ, এবং অরিজিনাল গাছ। মাই গুডনেস, আমার একটা হন্টেড শো করতে পারি ওখানে। এটা পুরো হন্টেড বাসা, আপনি গেলে বুঝবেন যে হন্টেড, মানে ভয়ঙ্কর হন্টেড বাসা এটা। ওই রুম থেকে আমার জীবনের যাত্রা শুরু। এই কারণ আমি জানতাম না, শুধু গল্পে পড়তাম জিন ভূতের ঘটনা। তখন থেকে আমার জীবনের শুরু। যত আমার উপরে আক্রমণ হতো, আমি জীবনে অনেক কিছু দেখছি, এরকম অনেক কিছু দেখছি, অনেক কিছু আমার সাথে ঘটে গেছে। তখন দেখতাম এই জিনিসগুলা আমার রুমে ঘটতো, মশারির পাশে দাঁড়ায় আছে, আমার দিকে তাকে আছে। তখন আমি সাহসী ছিলাম, আল্লাহ একটা রহমত, যে আমি কখনো মানে ভয় পেতাম না। ওকে, হ্যাঁ, ভয় মানুষের আছে, ভয়টা কাবু করা যায়, ভয়টাকে নিজে যদি কন্ট্রোল করা যায়, অনেক সময় ভয়টা কাটানো যায়। তো আমি ভয় পেতাম না। ভয় পেতাম না কেন? ট্রিট করতে পারেন, শুধু আমি আমার কার্ড পড়তে পারবো না, আমি আমার কার্ড এবং আমার পরিবারের কার্ড পড়তে পারবো না, নিষেধ, পারবো না, চেষ্টা করলে পারবো না, আমি ট্রাই করলে পারবো না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ট্যারোট কার্ডের। আমারটা অন্যকে পড়তে হবে, আবার সে যদি এক্সপার্ট না হয়, আমার অবস্থা হয়ে যাবে টাইট। যে পড়বে তার কোনো সমস্যা হবে না নাকি? তার হবে না সমস্যা। যে রিড করে তার কিছু হয় না, যার জন্য রিড করা হয় তার সমস্যা হয়। 100% সমস্যা হবে না, ধর 90% লোকের, মানে মোস্ট অফ দেম প্রবলেম পড়বে। তো সমস্যার যেটা সেটা হচ্ছে, সেটা কি নিয়ন্ত্রণ করা যায় কিনা? নিয়ন্ত্রণ করা যায়, আসলে এটা ডিপেন্ড করে। আসলে
ঈশ্বর যদি চায় না, কিন্তু একটা তাহলে মানুষ কেন কিউরিয়াসিটি দেখাবে? একটা তো মানুষ হচ্ছে যে মানুষ জানতে চায় তার সম্পর্কে ভবিষ্যতে কি হতে পারে, কিন্তু সে যদি ভয়ই পেয়ে যায়, যদি সেটা জ্যোতির্বিদ্যা হতো, জ্যোতিষবিদ্যা হতো, যে হাত দেখে বলার বিষয়টা, অ্যাস্ট্রোনমি, সেটা কোনো ক্ষতি নাই, সেটা একুরেট না। মনে রাখবেন যারা শ্রোতা আছেন, পৃথিবীর প্রতিটা মানুষ কমন, প্রতিটা মানুষ কমন। কিরকম কমন? 2টা চোখ আছে, একটা নাক আছে, 2টা কান আছে, এই তো বিষয়টা। তাদের ঘটনাগুলো কিন্তু কমন, পৃথিবীর প্রতিটা মানুষের একটার সাথে একটা রিলেটেড। কিছু কিছু কমন ঘটনা আছে যেটা মিলে যায়, জ্যোতিষীরা সেটাই করে, ট্যারট কার্ড কখনো এটা করে না। ট্যারট কার্ড পৃথিবীর একমাত্র আদি কার্ড, যে কার্ড দিয়ে কোন এক সময় জাদু টোনা করা হতো, ব্ল্যাক ম্যাজিক করা হতো, ইভেন বড় বড় মনীষীদেরকেও অনেক ক্ষতিগ্রস্ত করা হয়েছে ট্যারট কার্ড দিয়ে। কিন্তু এটাকে ভালো দিক কখনো কেউ দেখে নাই। রিসেন্টলি তাও বলবো যে 2-3 হাজার বছর আগে রিসেন্টলি এটা দিয়ে ভালো ভালো কাজ করা হতো, জানা যেত যে হ্যাঁ কালকে বৃষ্টি হবে কিনা, বহুমুখতে এটা হবে কিনা, সামনেটা হবে কিনা, অতীতে তুমি কি করছো, এটা কেন করছো, তোমার বিজনেস চলতেছে কেন, এটা তো এই করতে করতে ট্যারট কার্ডটাও অভিশপ্ত কার্ড হয়ে গেছে, কার্ডটাই অভিশপ্ত। এখন ক্ষতি আটকানোর জন্য প্রোটেকশন নিতে হয়, যেটা আমাদের বলতেছি, ক্ষতি আটকানোর জন্য প্রোটেকশন নিতে হবে আপনার। যখন আমি রিড করব, কেউ যদি চায় যে না আমার ক্ষতি হলে হোক, সেক্ষেত্রে আমি একটা রিডিং আছে, ওটা সবচেয়ে একুরেট রিডিং। তো একুরেট রিডিং এ গেলে ক্ষতিগ্রস্ত সম্ভাবনা সবচেয়ে বেশি, ওটা 5 কার্ড রিডিং বলে। একুরেট রিডিং মানে একদম 100 মিলবে। আর যদি একুরেট রিডিং না, আমি জাস্ট সামারি বলবো আপনার, যে এই আপনার আগে এসে সে এসে সামনেই হবে, ফ্যামিলিতে সমস্যা, গার্লফ্রেন্ড হচ্ছে না, গার্লফ্রেন্ড কেন চলে গেল, গার্লফ্রেন্ড কে আরেকজনের সাথে পালাই গেল কিনা, এই বিষয়গুলা সামারি, সেটাতে ক্ষতিগ্রস্ত সম্ভাবনা কম। একুরেসি যদি আমি না বলি, একুরেসি যত কম হবে ক্ষতির সম্ভাবনা তত কম হবে। যত বেশি একুরেট হবে ঘটনা, তত বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা। এই ক্ষতিটা কেন হয় এটা আজ পর্যন্ত কেউ জানে না, কেন ক্ষতি হয় এটা কোনো আনসার নেই। তার মানে ব্যাপারটা কি এরকম হতে পারে যে তুমি তোমার ভবিষ্যৎ চাইলে জানতে পারো, কিন্তু ক্ষতিটা মেনে নিয়ে তুমি জানবা কিনা? ক্ষতিটা মেনে নিতে জানো না, যে তুমি না জানাটাই ভালো, তোমার না জানলে ভালো। আমার মতে ট্যারট কার্ড আপনারা যদি জানতে চান, বেসিক জানবেন যে হ্যাঁ আপনার ফ্যামিলির সমস্যা, বা বাসায়, যেটার জন্য আমি সেগমেন্টে ঢুকলাম, বাসায় কোনো প্রবলেম হচ্ছে, আপনার বাসায় সমস্যা হচ্ছে, প্যারানর্মাল সমস্যা, কোনো শব্দ হচ্ছে, বা আপনি কিছু স্বপ্ন দেখতেছেন, যে স্বপ্ন একই স্বপ্ন বারবার দেখতেছেন, আপনি এর থেকে নিস্তার চান, পরিত্রাণ চান, আপনার ফ্যামিলিতে কেউ কাউকে চিনি ধরছে, বা এই ধরনের যে ঘটনাগুলো যেটা কোনো ব্যাখ্যা ডাক্তাররা দিতে পারে না, তার জন্য আমি আপনাদের জন্য আমি নিয়ে আসছি আর কি এখানে। এগুলো করলে কি খুব বড় কোনো ক্ষতি হতে পারে? এগুলোতে ক্ষতির সম্ভাবনা কম, কারণ হচ্ছে এটা তো আমি উপকার হতে পারে, এটা আমি জানবে এবং সলিউশন দিয়ে দিব আমি। ওকে, সলিউশনের একটা জিনিস মাথা রাখেন, যারা প্রশ্ন করবেন আমাকে, তারা অবশ্যই ময়দা এবং পাউডার কিনে রাখবেন। এটা বাস্তব ঘটনা। ময়দা এবং পাউডার মেখে বসে থাকবেন না, বাসায় রাখবেন। যারা কোশ্চেন আমায় করবেন যে আমার বাসায় এটা হচ্ছে, আমার বাসার চাল এটা হচ্ছে, বা আমার পাশের রুমে শব্দ পাই, দরজার শব্দ পাই, আপনি তো এখানে চাইলে একটা ব্র্যান্ডের নাম বলে দিতে পারেন। না বিজ্ঞাপন, এই ব্র্যান্ডই লাগবে আমার ময়দা আছে নাকি আপনার বিজনেসে? আছে নাকি? ময়দা এবং আমরা ময়দা আটার যারা ডিলার আছেন তাদের দৃষ্টি পাউডার লাগছে। পাউডার যদি বলি এখানে বিশেষ ব্র্যান্ডের ময়দা কিংবা পাউডার লাগবে, আপনি বোঝেন কি পরিমাণ সেল পারবে আপনার। সো আপনি চাইলে আমাদের সঙ্গে কানেক্ট করতে পারেন। এগুলো দেখে আমাকে কোশ্চেন করবেন সাথে, নাহলে আপনাদের পিছনে কোনো কারণ আছে? কারণ আছে, হ্যাঁ কারণ আছে, সেটা আপনি বলতে চান না। যখন কোশ্চেন করো তখন তারা জেনে নেবে, এখন তো বলে লাভ নেই। সো প্রিয় শ্রোতা, অনেক কিছুই আপনার কাছে ফানি মনে হতে পারে আজকে, অনেক কিছুই কোয়েশ্চেনেবল মনে হতে পারে, অনেক কিছুই ভয়ের মনে হতে পারে। শুধু একটা মেসেজই আমরা দিতে চাই, ডরে আজকে থেকে একটা নতুন সেগমেন্ট চালু হয়েছে ট্যারট কার্ড নামে। ট্যারট কার্ড নিয়ে যাদের অনেক বেশি কিউরিয়াসিটি আছে, আজকে রেজা ভাইয়ের কথা শুনে যারা অনেক বেশি মনে করেছেন দিস ইজ টোটালি বোগাস, আমরা তাদেরকে মোস্ট ওয়েলকাম করতে চাই, তাদেরকে আমরা বেশি বেশি সাধুবাদ দিতে চাই। কারণ আপনি বিশ্বাস করেননি মানে হচ্ছে আপনি অনেক বেশি যুক্তিসিদ্ধ মানুষ। আপনাকে আমরা বলবো আপনি একটু ইউটিউব করবেন, আপনি একটু গুগল করবেন, এবং আপনি একটু সময় পেলে আমাদের সঙ্গে 2-3টা এপিসোড একটু কানেক্টেড থাকবেন। ওনারা গুগল করলে বুঝে যাবে এটা কি জিনিস। ওকে, সো আপনি ইন্টারনেটে যান, একটু করেন, এবং আমার মনে হয় যে আমাদের যে জার্নিটা শুরু হলো, ডরের জার্নি, আই থিঙ্ক ইট উইল বি মোস্ট ইন্টারেস্টেড পার্ট এভার। সো আজকের মতো আমি আরজি কিবরিয়া বিদায় নিচ্ছি, এবং আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11টায়